কাজক্ষমতা ও শক্তি থেকে আমরা ঢাকা বোর্ড 2021 সালের কোশ্চেনটা সমাধান করব। 2021 সালে যে কোশ্চেনটা আসছে সেখানে দুইটা দৃশ্যকল্প দেয়া আছে। দৃশ্যকল্প একে বেগ বনাম সময়ের লেখচিত্র দেয়া আছে এবং এই লেখচিত্রের বিভিন্ন অংশে কৃত কাজ বের করতে বলা আছে। দৃশ্যকল্প এক হতে লেখচিত্রের বিভিন্ন অংশের কৃত কাজ বিশ্লেষণ করতে বলা হলো। এটা জাস্ট ঘ নাম্বার কোশ্চেন দেয়া আছে এবং গ নাম্বার কোশ্চেনে বলা আছে যে 49 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটির কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে। আমরা ঘ নাম্বার কোশ্চেন গ নাম্বার কোশ্চেন সমাধান করছি। গ নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে বলা আছে যে এখানে হাইট বলা নেই, একটা বস্তুকে নির্দিষ্ট বেগে নিক্ষেপ করলে একটা বেগে তো একটা উচ্চতায় তো উঠবে। তো একটা নির্দিষ্ট উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে। আমরা বলছি যার সাথে র হয় তার সাথে জাস্ট গুণ হয়। তো আমরা ধরি এইচ উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে। গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে। বিভব শক্তির 1/4 হবে। 1/4 হবে। তো আমরা এখন লিখতে পারি যে গতিশক্তি টি আর বিভব শক্তি হলো ভি। 1/4 মানে 1/4। এই 4 ভাগ আছে, এই সাইডে আসলে আমরা গুণ করে দিতে পারি। টি ইজ ইকুয়াল টু 4t ইজ ইকুয়াল টু ভি। এখন গতিশক্তি হলো হাফ এম ভি স্কোয়ার আর বিভব শক্তি হলো এম জি এইচ। কত উচ্চতায়? এইচ উচ্চতায়। ধরে নিলাম বস্তুটা এখান থেকে 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করলে জাস্ট এই উচ্চতায়, এই এইচ উচ্চতায় তার গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে। তাহলে আমরা জানি যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জাস্ট গতির চতুর্থ সমীকরণটা নেগেটিভ হয়। ভি স্কয়ার ইজ ইকুয়াল টু হয় ইউ স্কয়ার মাইনাস 2gh। তো আমরা এখান থেকে লিখতে পারি, এটা কেটে দিলে তো 2 হবে। 2 এখানে এম, ভি এর সমীকরণ হবে ইউ স্কয়ার মাইনাস 2gh। আর এখানে বিভব শক্তির ক্ষেত্রে যেটা হবে ভি ইজ ইকুয়াল টু তো হবে এম জি এইচ। তো এখান থেকে আমরা দুই পাশ থেকেই যদি আমরা এম কেটে দিই, কেটে দিতে পারি, তাহলে এখানে জাস্ট 2 দিয়ে গুণ করে দিলে 2 ইউ স্কয়ার মাইনাস 4gh ইকুয়াল হলো gh। তো আমরা যদি gh যুক্ত রাশিকে একদিকে নিয়ে যাই তাহলে এটা হবে 2 ইউ স্কয়ার ইকুয়াল হলো 5gh। 4gh প্লাস 1gh মানে 5gh। তাহলে আমরা এখান থেকে এইচ এর মান বের করব। এইচ হবে 2 ইউ স্কয়ার বাই হলো 5g। 2 ইন্টু ইউ এর মান কত? ইউ এর মান হলো 49 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ 49 এর হোল স্কয়ার ভাগ হলো 5 ইন্টু 9.8। 2 ইন্টু 49 হোল স্কয়ার, এটাকে আমরা ভাগ করব 5 ইন্টু 9.8 দ্বারা, 5 ইন্টু 9.8 দ্বারা। তাও ভূমি থেকে জাস্ট 98 মিটার উচ্চতায়, ভূমি থেকে 98 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির 1/4 হয়। আমরা একটু ঘ নাম্বার কোশ্চেনটা দেখি। বেগ বনাম সময়ের লেখচিত্র থেকে বস্তুটির বিভিন্ন অংশের কৃত কাজ, আমরা এটাকে যদি নামকরণ করি, এটা ও, এটা এ, এটা হলো বি, এটা সি, এটা ডি আর এটা হলো ই। এই অংশে কৃত কাজ বিশ্লেষণ করতে হবে। আমরা এখানে 60 কিলোমিটার পার আওয়ার বেগ এবং 80 কিলোমিটার পার আওয়ার বেগ এবং -20 কিলোমিটার পার আওয়ার বেগটা বের করলে পারতেছি। দেখি প্রথম ক্ষেত্রে এ বিন্দুতে বেগ জাস্ট এটাকে যদি আমরা ভি বলি তাহলে, বা এটাকে আমরা ভি1 বলতে পারি। ভি1 ইজ ইকুয়াল টু হবে
এই 60 ইন্টু হলো 1000 ভাগ হলো 3600, 60 ইন্টু 1000, এটাকে আমরা ভাগ করব 3600 সেকেন্ড দিয়ে। তাহলে এটা কিন্তু 16.67 মিটার পার সেকেন্ড হয়। প্রথম ক্ষেত্রে বেগ হয় 16.67 মিটার পার সেকেন্ড। এবারে বি বিন্দুতে একই বেগ হবে, সি বিন্দুতে বেগ, এটাকে আমরা V2 বলি। V2 ইকুয়াল হবে V2 ইকুয়াল হলো 80 ইন্টু হলো 1000 ভাগ হলো 3600। তো এখান থেকে বেগের মান কত আসে আমরা একটু দেখি। 80 ইন্টু হলো 1000 ভাগ হলো 3600 সেকেন্ড। তো এখান থেকে আসে 22.22 মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। আমরা জাস্ট ই বিন্দুর ক্ষেত্রে দেখি। ই বিন্দুর ক্ষেত্রে বেগ, এটাকে আমরা V3 বলে নেই। V3 ইকুয়াল হলো এখানে -20 ইন্টু 100 মানে ইন্টু 1000 বাই হলো 3600, অর্থাৎ -20কে আমরা 1000 দ্বারা গুণ করব, 3600 দ্বারা ভাগ করব। ভাগ করলে যেটা আসে আচ্ছা 20 ইন্টু 1000 বাই হলো 3600, এটা করলে আমরা পাই জাস্ট 5.56 মিটার পার সেকেন্ড। ও এ অংশের ক্ষেত্রে জাস্ট দূরত্ব S1 আমরা বলতে পারি V প্লাস ইউ ভাগ 2 ইন্টু হলো T1। তাহলে এখানে V হলো 16.67 বাই 2 ইন্টু হলো T1, মানে এটা 1ই হবে। তাহলে এটা কত আসে আমরা একটু দেখি। 16.67কে 2 দ্বারা ভাগ করব, 16.67 এটাকে আমরা ভাগ করব 2 দ্বারা, তাহলে 8.335 মিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, ও এ অংশের ক্ষেত্রে ত্বরণ হয়, ত্বরণ সূত্রে A = V মাইনাস ইউ ভাগ T, তার মানে T হলো এখানে 1। তো আমরা যদি 16.67কে 1 দ্বারা ভাগ করি তাহলে ত্বরণ পাবো 16.67 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাই ও এ অংশের ক্ষেত্রে প্রযুক্ত কাজ W1 = আমরা বলতে পারি Fs, W বলতে পারি Fs, F মানে MAS, M1 S1 বলতে পারি। M1 হলো 40 কেজি, A হলো 16.67 এবং S হলো 8.335 মিটার। তো এখান থেকে আমরা ও এ অংশের ক্ষেত্রে কৃত কাজ বের করতে পারবো। ও এ অংশে কৃত কাজ কত আসে? ও এ অংশের কৃত কাজ হলো 40 ইন্টু হলো 16.67 ইন্টু হলো 8.335, তাহলে এখানে 557 পয়েন্ট হলো 778 জুল। এবারে আমরা এবি অংশের ক্ষেত্রে বের করব। এবি অংশের ক্ষেত্রে ত্বরণ A2 হলো শেষ বেগ কত? আদি বেগ যেটা, শেষ বেগও সেটা 16.67 মাইনাস 16.67 ভাগ হলো এখানে জাস্ট 2 সেকেন্ড, তাহলে এটা 0 হয়, তাহলে 0 মিটার পার সেকেন্ড। কিন্তু ত্বরণ 0 হলো, তার মানে এখানে কৃত কাজও 0 হবে, তাহলে W2 হবে 0 জুল হবে। কেন 0 জুল হবে? এখানে যত অতিক্রান্ত দূরত্বই হোক না কেন, এখানে যেহেতু এখানের এই 3টা পার্টের ভিতরে একটা পার্ট তো 0, এর মান তো 0 হয়ে গেল, তাহলে এর মান 0 হয়ে গেলে এবি অংশে কৃত কাজের মান 0 হবে। বিসি অংশের ক্ষেত্রে বল, বিসি অংশের ক্ষেত্রে কৃত
ক্ষেত্রে কৃত কাজ কেমন হয় আমরা একটু দেখি। বিসি অংশের ক্ষেত্রে জাস্ট S2 আমরা বলতে পারি বা S3 বলি। S3 তৃতীয় অংশ, S3 ইজ ইকুয়াল টু হবে V প্লাস ইউ ভাগ 2 ইন্টু হলো T3। এখানে V হলো জাস্ট এই যখন বেগ ছিল 80 কিলোমিটার পার আওয়ার, তখন এখানে যখন বেগ ছিল 80 কিলোমিটার পার আওয়ার তখন বেগ হলো 22.22 প্লাস আদি বেগ ছিল 16.67 ভাগ 2 ইন্টু টি এর মান এখানে কয় সেকেন্ড, এখানে 1 সেকেন্ড। 22.22 প্লাস হলো 16.67, এটাকে আমরা ভাগ করব 2 দিয়ে, তাহলে এটা আসে 19.445 মিটার দূরত্ব। তাহলে বিসি অংশের ক্ষেত্রে আমরা ত্বরণ বের করি। ত্বরণ A3 ইজ ইকুয়াল টু হলো V মাইনাস ইউ ভাগ T3। V হলো 22.22 মাইনাস হলো 16.67 ভাগ হলো এখানে 1 সেকেন্ড 1 দিয়ে ভাগ করব, তাহলে এখানে 22.22 মাইনাস হলো 16.67, তো এটা জাস্ট 5.55 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা হয়। বিসি অংশের কাজ বের করতে পারি। কাজ W3 ইকুয়াল FS, F হলো MAS, তাহলে এটা আমরা বলতে পারি A3S3। তো এখানে এটা যেহেতু 40 মিটার মানে 40 কেজি ভর, তাহলে এম এর মান হলো 40, এর মান হলো 55.55 এবং S3 এর মান হলো 19.445। তো এখান থেকে আমরা টোটালি জাস্ট বিসি পথে কৃত কাজ বের করতে পারবো। বিসি পথে কৃত কাজ হলো 40 ইন্টু হলো 5.55 ইন্টু হলো 19.445। তো এখান থেকে যেটা আসতেছে 4316.79 জুল। সিডি অংশের ক্ষেত্রে সিডি অংশের ক্ষেত্রে আমরা দূরত্ব পাবো। দূরত্ব S, এটাকে আমরা 4 বলি। S4 ইজ ইকুয়াল টু V প্লাস ইউ ভাগ 2 ইন্টু T4। এখানে V মানে এখানে শেষ ডি বিন্দুতে বেগ হবে 0 ডি বিন্দুতে, এবং সি বিন্দুতে বেগ হলো 22.22 ভাগ 2 ইন্টু টি এর মান হলো 1 সেকেন্ড। তাহলে এখান থেকে কিন্তু আমরা ভাগ করে দিলে 11.11 হয়। 11.11 মিটার দূরত্ব অতিক্রম সে ত্বরণ, এটাকে আমরা A4 বলি। A4 হলো V মাইনাস ইউ ভাগ T4। তো V হলো 0, ইউ হলো 22.22 বাই হলো 1 সেকেন্ড, তাহলে এটা কিন্তু -20.22 মিটার পার সেকেন্ড স্কয়ার এটাই হয়। সিডি অংশের ক্ষেত্রে কাজ W4 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি FS, F সমান হলো M A4S4। M হলো 40 কেজি, A হলো -20.22 এবং S4 হলো 11.11 গাড়ি হয়। তাহলে বলতে পারি ব্রেকজনিত কৃত কাজ অথবা ঘর্ষণজনিত কৃত কাজ, এটাও আমরা বলতে পারি। তাহলে এটা হলো $9874 জুল। ডিই অংশের ক্ষেত্রে এটা হলো ই বিন্দুর ক্ষেত্রে বেগ বের করে রেখেছি। তাহলে ই বিন্দুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমরা S5 বলতে পারি। S5 ইকুয়াল হবে V প্লাস ইউ ভাগ 2 ইন্টু হলো T5। তো এখানে কত সেকেন্ড, এটা হলো 1 সেকেন্ড। 1 সেকেন্ডের ক্ষেত্রে তো এখান থেকে V এর মান হলো -5.56 প্লাস হলো 0
ভাগ 2 ইন্টু টি এর মান হলো 1। 5.56কে 2 দ্বারা ভাগ করলে এখানে আমরা দূরত্বটা পাবো -2.76, মানে 2.78 মিটার দূরত্ব অতিক্রম করে। এবারে ডি অংশে ত্বরণ, এ ফাইভ হবে কি ভি মাইনাস ইউ ভাগ হলো T5। তো ভি হলো এখানে মাইনাস 5.56 -0 ভাগ হলো 1, অর্থাৎ এখানে -5.56 মিটার পার সেকেন্ড স্কয়ার এটাই হয়। তাহলে ডি অংশের ক্ষেত্রে কৃত কাজ W5 ইকুয়াল হবে এম মানে 40, এর মান হলো -5.56 এবং এস এর মান হলো -2.78। তাহলে এখান থেকে অর্থাৎ ডি অংশে কৃতকাজ কেমন হবে সেটা আমরা বের করি। 40 ইন্টু হলো 5.56 ইন্টু হলো 2.78 আমাদের আসে 618.272 জুল। তাহলে আমরা এখান থেকে লেখচিত্রের বিভিন্ন অংশে কাজের পরিমাণ আমরা বের করলাম। ও এ অংশে কাজ হলো, ও এ অংশে কাজ হয়েছে 5,557.778, আর এখানে এবি অংশে কোনো কাজ হয়নি। এবং বিসি অংশে কাজের পরিমাণ ছিল, আমাদের বিসি অংশে কাজ ছিল 4,316.79 জুল। এবারে আমাদের সিডি অংশে কাজ ছিল -9874.568 জুল। এবং জাস্ট শেষ পোরশন বা ডি অংশে আমাদের কৃতকাজ ছিল পজিটিভ 608.272 জুল। কাজক্ষমতা ও শক্তি থেকে রাজশাহী বোর্ড 2021 সালের কোশ্চেনটা সমাধান করছি। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটা উদ্দীপক দেয়া আছে, অর্থাৎ মুক্তভাবে পড়ন্ত একটা বস্তু দেয়া আছে। বস্তুটা 5 কেজি ভরের একটি বস্তুকে এ বিন্দু থেকে ভূপৃষ্ঠের দিকে মুক্তভাবে পড়তে দেয়া হলো। প্রথম কোশ্চেন, 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি হতে কত উচ্চতায় থাকবে? তাহলে আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে জাস্ট দ্বিতীয় সমীকরণের মাধ্যমে এই কোশ্চেনটা আমরা সমাধান করতে পারবো। আমরা লিখতে পারি h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কয়ার। h ইজ ইকুয়াল টু হাফ অফ জিটি স্কয়ার, এটা দ্বারা আমরা করতে পারবো, অর্থাৎ পড়ন্ত বস্তুর তৃতীয় সমীকরণ দিয়ে আমরা করতে পারি। আমরা জানি মুক্তভাবে পড়ন্ত বস্তুর আদিবেগের প্রয়োজন নেই, এমনি এই পৃথিবীটাকে টানছে, পৃথিবীর টান বলের কারণে যেহেতু পরে এই জন্য আদিবেগ থাকে না, ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। এখন বস্তুটা কত সেকেন্ড পরে, জাস্ট 3 সেকেন্ড পরে, তাহলে টি হলো 3 সেকেন্ড এবং অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড, এটা তো দেয়াই আছে। তাহলে আমরা দেখব 3 সেকেন্ডে বস্তুটি সর্বোচ্চ উচ্চতা থেকে বা এ বিন্দু থেকে কতটুকু নিচে নামে, এবং টোটাল উচ্চতা থেকে সেটা যদি আমরা বাদ দেই তাহলেই বুঝতে পারবো যে বস্তুটি ভূমি থেকে কত উপরে আছে বা 3 সেকেন্ড পরে কতটুকু উপরে আছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে দেখা যাক এখানে রেজাল্ট কি হয়। ইউ এর মান হলো 0, টি এর মান হলো 3 প্লাস হাফ ইন্টু জি এর মান হলো 9.8, টি এর মান হলো 3 এর বর্গ। আমরা যদি এই হাফ এবং 9.8 কে কেটে দেই, হাফ দ্বারা 9.8 কে কেটে দেই, তাহলে হবে 4.9 ইন্টু হলো 3 এর বর্গ 9। এটা 9 নং 81, 4 নং 36, 6 8 44। 9 নং 81 1 হাতে থাকে 1, আর 4 নং 36 আর 8 44.1 মিটার উপর থেকে, অর্থাৎ শীর্ষ বিন্দু থেকে, এই বিন্দু থেকে 44.1 মিটার নিচে নেমে আসে। তাহলে ভূমি থেকে কত উপরে থাকে? ভূমি হতে বস্তুটি উপরে আসে, কত উপরে আসে? বস্তুটি উপরে আসে, কত উপরে আসে? এটা আমরা একটা কাজ করতে পারি। আমরা টোটাল উচ্চতা থেকে 60 মিটার থেকে যদি আমরা
44.1 মিটার বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব 60 মিটার থেকে যদি আমরা 44.1 মিটার বাদ দিই, 1 আছে কত হইলে 10 হবে। আচ্ছা, এটা আমরা করতে পারি। 1 আছে কত হলে 10 হবে, এটা 9 হলে হাতে থাকে 1, 4 আর 1 5, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে থাকে 1, 4 আর 1 5, 5 আছে কত হলে 6 হবে 1 হলে। অর্থাৎ বস্তুটি 3 সেকেন্ড পর অর্থাৎ উপর থেকে ছেড়ে দেওয়ার 3 সেকেন্ড পর ভূমি হতে জাস্ট 15.9 মিটার 15.9 মিটার উপরে থাকবে। এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান হবে কিনা বা শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, এই টাইপের কোশ্চেন আমরা জানি যে সকল ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। তো এখানে একটা উদ্দীপকের যে তথ্য দেওয়া আছে সেটা আমরা একটু দেখি। ঘ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে এ বি সমান বিসি সমান সিডি, আমরা যদি লিখি এ বি প্লাস বিসি প্লাস সিডি ইকুয়াল হলো 60 মিটার। আমরা যদি প্রত্যেকটার উচ্চতাটাকে x ধরে নিই, x প্লাস এক্স ইজ ইকুয়াল টু হলো 60 মিটার, তাহলে 3x ইকুয়াল হবে 60 মিটার, দেন x ইজ ইকুয়াল টু হবে 60 ভাগ হলো 3, তাহলে প্রত্যেকটা ভাগের মান হলো কিন্তু 20 মিটার, প্রত্যেকটা ভাগের মান হলো 20 মিটার। তো এখন আমরা এ বিন্দু বি বিন্দু সি বিন্দুতে মোট শক্তি দেখাবো, তাহলে এ বিন্দুতে মোট শক্তি ইকুয়াল হবে শুধুই তো যান্ত্রিক শক্তি, তার মানে ই এ বলি, ই এ ইকুয়াল হবে গতিশক্তি প্লাস হলো বিভব শক্তি। গতিশক্তি মানে হাফ এম ভি স্কয়ার, বিভব শক্তি হলো এম জি এইচ। আমরা টোটাল উচ্চতাটাকে এইচ ধরে নিলাম। তো এখানে আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় বস্তুটা কিন্তু স্থির আছে, যেহেতু স্থির আছে এই জন্য এখানে ভি এর মানটা হবে 0। ভি এর মান 0 হলে এই প্রথম পার্টটাই 0 হবে। 0 প্লাস এম জি এইচ, এম এর মান হলো 5, জি এর মান হলো 9.8 এবং এইচ এর মান হলো 60। তাহলে টোটাল শক্তি এ বিন্দুর মোট শক্তি হবে বিভব শক্তি, তাহলে 5 × 9.8 × 60, আমরা এখান থেকে পাই 2940 জুল, 2940 জুল শক্তি পাই। এবার আমরা দেখবো জাস্ট বি বিন্দুতে মোট শক্তিটা আসলে 2940 থাকে কিনা বা চেঞ্জ হয় কিনা দেখি। বি বিন্দুতে মোট শক্তি, এটাকে আমরা ইবি বলি। ইবি মানে বি বিন্দুতে মোট শক্তি, তার মানে এখানেও জাস্ট গতিশক্তি এবং বিভব শক্তি দুইটাই থাকবে। বস্তুটা যখন উপর থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে বিভব শক্তি পর্যায়ক্রমে কমে এবং গতিশক্তি পর্যায়ক্রমে বাড়তে থাকে। তাহলে এর মাঝামাঝি অবস্থায় অর্থাৎ শীর্ষবিন্দু থেকে নিচে এবং ভূপৃষ্ঠ থেকে উপরে সকল ক্ষেত্রেই গতিশক্তি এবং বিভব শক্তি দুইটাই থাকবে। তাহলে বি বিন্দুর ক্ষেত্রে উচ্চতাটা, বি বিন্দুটা আসলে শীর্ষবিন্দু থেকে কতটুকু পরে আছে, এটা শীর্ষবিন্দু থেকে জাস্ট 20 মিটার নিচে আছে কিন্তু ভূপৃষ্ঠ থেকে 40 মিটার উপরে আছে। তাহলে আমরা এখানে গতিশক্তি এবং বিভব শক্তি দুটাই পাবো। গতিশক্তি ইকুয়াল হাফ এম ভি স্কয়ার, বিভব শক্তি হলো এম জি এইচ। এখন আমরা মুক্ত বা পরন্ত বস্তুর ক্ষেত্রে পাবো, বা পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা গতির তৃতীয় সমীকরণ জানি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু হলো ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। এখন এখানে আমরা এইচ বলতে পারবো না, এখানে জাস্ট বলতে পারবো যে এ বি, কেন সর্বোচ্চ উচ্চতা থেকে সে কতটুকু নিচে আছে, এ বিন্দুটা এ থেকে এ বি এর মধ্যবর্তী দূরত্ব বললেই হবে এ বি, এখানে আমরা এ বি বলতে পারি। এবং এম জি যে আমরা যেটা এইচ বললাম, বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা হবে সেটা নিচ থেকে কত উপরে আছে, বিডি পরিমাণ উচ্চতায় আছে, তার মানে এটাকে আমরা বিডি রাখছি। তো এখানে আমরা জানি মুক্তভাবে পরন্ত বস্তুর কিন্তু আদিবেগ থাকে না, তাহলে এটা আমরা লিখতে পারি 2g ইন্টু হলো এ বি প্লাস হলো এম জি ইন্টু হলো বিডি। আমরা এইগুলো জাস্ট ধরেও নিতে পারি, এটা ধরে করলে এটা সহজ হবে। এখন আমরা এই পুরোটা পার্ট থেকে যদি আমরা এম জি কমন নেই তাহলে হবে এটা এ বি প্লাস হলো বিডি। আমরা একটা কাজ করতে পারি, এম জি এ বি প্লাস বিডি, এবি প্লাস বিডি মানে টোটাল উচ্চতা, যেটাকে আমরা এইচ বলছি, তার মানে এটা হবে এইচ। এইচ না হয় আমরা এটাকে এডি বলতে পারি, এডি, তার মানে এম জি এইচ। এম এর মান হলো 5 কেজি, জি এর মান হলো 9.8 এবং হাইট এর মান হলো 60। জাস্ট এটাও কিন্তু 2940 জুল হবে, একই জিনিস, সব অপরিবর্তনীয়। অর্থাৎ
বি বিন্দুতেও যে মোট শক্তি 2940 জুল হয় সেটা আমরা দেখাতে পারলাম। তাহলে বলা যায় এ বিন্দু এবং বি বিন্দুতে মোট শক্তি অপরিবর্তনীয় থাকে। এখন আমরা দেখাবো জাস্ট সি বিন্দুতে। সি বিন্দুতে কি মোট শক্তি ওই 2940ই হয় সেটা একটু দেখাই। সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি, তাহলে এটাকে আমরা ইসি বলতে পারি। ইসি মানে এখানেও জাস্ট যান্ত্রিক শক্তি, দুইটা শক্তির সমষ্টি, গতিশক্তি প্লাস হলো বিভব শক্তি। গতিশক্তি হলো হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। বিভব শক্তি হলো এম জি এইচ বলবো। এখন সি বিন্দু, সি বিন্দুর ক্ষেত্রে উচ্চতা মানে মানে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা হলো ভূপৃষ্ঠ থেকে কত উপরে আছে, ভূপৃষ্ঠ থেকে সিডি পরিমাণ উপরে আছে, লিখলাম সিডি। আর গতিশক্তির ক্ষেত্রে সূত্র হলো হাফ এম ভি স্কয়ার, ভি স্কয়ার মানে হলো ইউ স্কয়ার প্লাস 2g ইন্টু এইচ এর মান। অর্থাৎ এ বিন্দু থেকে সি বিন্দুর উচ্চতা হবে এ সি, বা দূরত্ব আমরা এটাকে এসি বলতে পারি, লিখলাম এসি প্লাস হলো এম জি ইন্টু হলো সিডি। তো মুক্তভাবে পড়ন্ত বস্তুর আদিবেগ থাকে না, এটাকে আমরা লিখতে পারি হাফ এম ইন্টু 2g, এখানে এসি আর এখানে আছে এম জি ইন্টু হলো সিডি। আমরা উভয় মানে এখানে হাফ আর 2 কেটে দিতে পারি। আমরা যদি উভয় পাশ থেকে মানে এখান থেকে এবং এখান থেকে এমজি কমন নেই তাহলে হবে এসি প্লাস হলো সিডি। এখন এসি প্লাস সিডি হলো টোটাল উচ্চতা মানে এডি, এটাকে আমরা এডি লিখতে পারি। তাহলে এম জি ইন্টু হলো এডি ইন্টু এডি, তাহলে এটা এম জি এডি মানে টোটাল উচ্চতা, তার মানে এটা হলো এম জি এইচ। এখন এম এর মান তো আমরা জানি 5, জি এর মান হলো 9.8 এবং হাইট এইচ এর মান হলো 60। তাহলে এখান থেকেও আমরা টোটাল হিসাব করলে রেজাল্টটা পাবো 2940 জুল। তাহলে আমরা আমরা দেখলাম এখানে এ বিন্দুতে, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে, এ বিন্দুতে মোট শক্তি ই, এ বিন্দুতে মোট শক্তি ই এ ইকুয়াল হলো 2940 জুল। বি বিন্দুতে মোট শক্তি দেখলাম 2940 জুল এবং সি বিন্দুতে মোট শক্তি দেখলাম ইসি ইকুয়াল টু হলো 2940 জুল। তাহলে বলা যায় যে এ বি ও সি বিন্দুতে মোট শক্তি অপরিবর্তনীয় বা মোট শক্তি সমান থাকে, বা বলা যায় শক্তির সংরক্ষণশীলতার নীতিকে মেনে। ক্ষমতা শক্তি থেকে ঢাকা বোর্ড 2021 সালে যেই কোশ্চেনটা আসছে সেটা একটু সমাধান করি। ঢাকা বোর্ড 2021 সালে কোশ্চেনটা আসছে স্প্রিং এর উপর ভিত্তি করে একটা উদ্দীপক দিয়ে শামীম 10 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উচ্চতায় উঠানোর জন্য একটি স্প্রিং সংগ্রহ করলো। স্প্রিংটির উপর 800 জুল কাজ করায় তা 8 সেন্টিমিটার সংকুচিত হয়, কিন্তু স্প্রিংটিকে ওই নির্দিষ্ট উচ্চতায় পৌঁছাতে পারলো না। শামীম তখন স্প্রিংটাকে আরো সংকুচিত করলো এবং বস্তুটাকে ওই নির্দিষ্ট উচ্চতায় উঠাতে পারলো। এটা ছিল উদ্দীপক। প্রথম কোশ্চেন, স্প্রিংটির উপর কৃত কাজ, মানে কৃত কাজ এখানে যদি 800 জুল বস্তুর উপর করা হয়, বস্তুর উপর প্রয়োগ করা হয়, ওই কাজটা যদি করা হয় তবে বস্তুটি ভূমির সমান্তরালে কত দূরত্ব অতিক্রম করবে যদি বলের পরিমাণ 20 নিউটন হয়। আমি ধরে নিলাম বস্তুটি এইখানে আছে, এই যে এখানে থেকে যদি এইখানে নিতে হয় তাহলে এই ভূমির, এটা তো ভূমির সমান্তরাল হলো, ভূমির সমান্তরালে বস্তুটার উপরে যদি 20 নিউটন বল প্রয়োগ করে তাহলে এবং বস্তুটির মোট কাজের পরিমাণ যদি 800 জুল হয়, কাজের পরিমাণ ওয়ার্ক যদি 800 জুল হয় তাহলে বস্তুটা এই কতটুক দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা বের করব। তাহলে আমরা একটু দেখি যে অর্থাৎ গ নম্বর কোশ্চেন ছিল স্প্রিং এর উপরে যদি বস্তুটি, স্প্রিংটির কৃত কাজ মানে 800 জুল কাজ যদি স্প্রিং এর উপরে করা হয় তবে বস্তুটির ভূমির সমান্তরালে, অর্থাৎ বিষয়টা হলো 10 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটির যদি কৃত কাজের পরিমাণ 800 জুল হয় তাহলে বস্তুটা কতটুক দূরত্ব অতিক্রম করবে আমরা সেটা বের করব। আর গ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটু দেখি। গ নম্বর কোশ্চেন এর ক্ষেত্রে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এফ এস, বল ইন্টু সরণ। এখানে দেয়া আছে প্রযুক্ত বলের পরিমাণ দেয়া আছে, বল আছে 20 নিউটন এবং স্প্রিং এর কৃত কাজ ডাব্লিউ দেয়া আছে, ডাব্লিউ দেয়া আছে 800 জুল। তো এখান থেকে আমরা বের করব টোটাল অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করতে পারবো। তাহলে এস ইকুয়াল লিখতে পারি ডাব্লিউ বাই হলো এফ, ডাব্লিউ হলো
800 জুল এবং এফ হলো 20, এফ হলো 20 নিউটন। তো আমরা যদি এটাকে করি তাহলে এটা হয় 40 মিটার দূরত্ব অতিক্রম করা যায়। যে বস্তুটির উপরে যদি 20 নিউটন বল প্রয়োগ করা হয় এই 800 জুল কাজ করার জন্য, তাহলে বস্তুটি ভূমির সমান্তরালে 40 মিটার দূরত্ব স্প্রিংটিকে আর কতটুকু সংকুচিত করলে শামীম ওই নির্দিষ্ট উচ্চতায় অর্থাৎ 20 মিটার উচ্চতায় বস্তুটাকে উঠাতে পারবে। এখন বস্তুটার যে উচ্চতায় আছে বা যে উচ্চতায় উঠাতে ওই উচ্চতায় বস্তুটার বিভব শক্তিটা কত আমরা একটু দেখি। তাই বিভব শক্তি আমরা জানি ভি বা ইপি, ভি ইকুয়াল টু হলো এম জি এইচ। এম বস্তুটার ভর, এম হলো 10 কেজি, এম হলো 10 কেজি এবং হাইট এইচ এর মান, এইচ দেয়া আছে 20 মিটার এবং অভিকর্ষ ত্বরণ জি এর মান দেয়া আছে বা জানা আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখান থেকে আমরা 10 ইন্টু 9.8 ইন্টু হলো হাইট, হাইট এর মান হলো 20। তো এখান থেকে আমরা হিসাব করলে বিভব শক্তির মানটা নির্ণয় করতে পারি। বিভব শক্তির পরিমাণ দেয়া আছে 20 ইন্টু 10 ইন্টু 9.8। বিভব শক্তি হচ্ছে 1960 জুল। 1960 জুল পরিমাণ বিভব শক্তি আছে। এখন স্প্রিং এর কৃতকাজ দেয়া আছে, স্প্রিং এর সরণ দেয়া আছে, কিন্তু স্প্রিং এর ধ্রুবক কিন্তু নেই। স্প্রিংটাকে সম উচ্চতায় নেয়ার জন্য স্প্রিং এর সঞ্চিত শক্তি বিভব শক্তির সমান হয়, আমরা এটা জানি। তো আমরা একটু দেখি যে এখান থেকে তাহলে আমরা স্প্রিং এর যদি সঞ্চিত শক্তি বের করতে চাই তাহলে আমাদের স্প্রিং ধ্রুবক বের করতে হবে। তো প্রথমেই আমরা বলতে পারি যে স্প্রিং এর সঞ্চিত শক্তি ইজ ইকুয়াল টু হাফ অফ কে এক্স স্কয়ার, হাফ অফ কে এক্স স্কয়ার। তো এখান থেকে আমরা যদি কে এর মানটা বের করে নিই, 2e ইকুয়াল হলো কে এক্স স্কয়ার। তো এখান থেকে কে ইকুয়াল হবে 2e বাই হলো এক্স স্কয়ার, 2 ইন্টু স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তি বা কৃত কাজ হলো 800 জুল, এখানে 800 জুল এবং সংকোচন স্প্রিংটাকে এখানে ই এর মান দেয়া আছে 800 জুল এবং স্প্রিং এর সংকোচনের পরিমাণ দেয়া আছে 0.08 মিটার। তো 0.08 এটাকে আমরা হোল স্কয়ার করে দেব, জুল আমরা একাত্তর এককটা নিতে পারি। তো এখান থেকে আমরা 2 ইন্টু 800 এটাকে আমরা ভাগ করে দেব 0.08 এর হোল স্কয়ার করে দেব। তাহলে এখান থেকে স্প্রিং ধ্রুবকটা আমরা পাই 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এখন স্প্রিং ধ্রুবক এই জায়গায় শক্তি জুল আর এখানে মিটার, এটাও নিতে পারি জুল পার মিটার স্কয়ার, মানে কাজ ভাগ হইছে দূরত্বের বর্গ, জুল পার মিটার স্কয়ার এটা বলতে পারি, অথবা এটাকে শক্তির সাথে কম্পেয়ার করতে পারি নিউটন পার মিটার স্কয়ার এটাও বলতে পারি। এখন স্প্রিংটাকে ওই সমান উচ্চতায় 20 মিটার পরিমাণ উচ্চতায় উঠাতে হলে স্প্রিং এর বিভব শক্তি বস্তুর ওই উচ্চতায় উঠানোর সমান পরিমাণ শক্তির সমান হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে, আবার বলা যায় যে স্প্রিং এর শক্তি ইকুয়াল হবে বস্তুটার বিভব শক্তির সমান। তাই স্প্রিং এর সঞ্চিত শক্তি বা বিভব শক্তি, এবারে আমরা ধরে নিই যে বস্তুটাকে যেহেতু উদ্দীপকে বলা আছে যে সমপরিমাণ উচ্চতায় উঠাতে পারেনি, এই 8 সেন্টিমিটার সংকুচিত করার ফলে তাকে আরো বেশি সংকুচিত তাহলে করতে হবে, তাহলে ওই উচ্চতায় উঠাতে পারবে। তাহলে এখন বর্তমানে যে আমরা এক্সটা বের করব সেই এক্সটা কিন্তু আর যাই হোক 8 সেন্টিমিটার না, এটার চেয়েও কম হবে বা এটা হবে না, আমরা একটু দেখি। তাহলে এখন এই ক্ষেত্রে আমরা এক্স
প্রাইম বলছি, এক্স প্রাইমের মান আমরা বের করে নেব। এইখানে আমরা ভি এর মানটা জানি, ভি এর মান হলো 1960 জুল। এবারে আমরা যদি ই কে ভাঙি, ই কে ভাঙলে পাবো হাফ অফ কে এক্স স্কোয়ার। আমরা কে এর মানটাও বের করে নিয়েছি। কে ইকুয়াল হলো 2.5 ইন্টু 10⁵ জুল পার মিটার স্কোয়ার। তো এখানে ভি এর মানটা আমরা জানি 1960। তো এই জায়গা থেকে যদি আমরা এই এক্স প্রাইমের মান বের করতে চাই, তাহলে এটা হবে 2 ইন্টু 1960 ভাগ হলো কে এর মান। কে হলো 2.5 ইন্টু 10⁵ এটা হলো। এখন আমরা জাস্ট এখান থেকে চাইলে এটাকে একাত্রে বর্গমূল করে স্প্রিংটাকে টোটাল কতটুক পরিমাণে সংকুচিত করলে বা সর্বোচ্চ কতটুক পরিমাণে সংকুচিত করলে 20 মিটার উচ্চতায় উঠাতে পারবে, আমরা সেটা বের করতে পারি। দেখা যাক এটা কি আসে। 2 ইন্টু 1960, এটাকে আমরা ভাগ করব 2.5 ইন্টু 10⁵ দ্বারা। 0.1252 মিটার পর্যন্ত আমরা সংকুচিত করতে পারি। স্প্রিংটাকে যদি 0.1252 মিটার পর্যন্ত সংকুচিত করতে পারি, তাহলে ওই কাঙ্ক্ষিত উচ্চতায় অর্থাৎ 20 মিটার উচ্চতায় বস্তুটাকে তুলতে পারবে। এটাকে যদি আমি মিটারকে সেন্টিমিটার নিই, তাহলে 100 দ্বারা গুণ করবো, তার মানে এটা 12.52 সেন্টিমিটার সংকুচিত করলে পরে বস্তুটাকে ওই 20 মিটার উচ্চতায় উঠাতে পারবে। কাজ ক্ষমতা ও শক্তি থেকে যশোর বোর্ড 2021 সালের কোশ্চেনটা আমরা সমাধান করছি। কাজ ক্ষমতা ও শক্তি থেকে যশোর বোর্ড 2021 সালে যে কোশ্চেনটা আসছে সেটা একটু দেখি। একজন বিমান যাত্রী ভূপৃষ্ঠ থেকে 220 মিটার উঁচুতে থাকা অবস্থায় তার হাত থেকে বা থাকাকালীন সময়ে 6 কেজি ভরের একটি পাথরকে ভূপৃষ্ঠের দিকে ছেড়ে দিল। এতে পাথরটি সরাসরি ভূপৃষ্ঠে পতিত হলো। প্রথম কোশ্চেন, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় পাথরটির গতিশক্তি বিভব শক্তির 1/5 অংশ হবে? আমরা ধরি এইচ উচ্চতায় পাথরটির গতিশক্তি বিভব শক্তির 1/5 অংশ হবে। ধরি এইচ উচ্চতায়, ধরি ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 5 গুণ হবে। গতিশক্তি 1/5 অংশ, গতিশক্তি বিভব শক্তির 1/5 অংশ হবে, অর্থাৎ 5-এর 1 অংশ হবে, 1/5 অংশ হবে। তো আমরা এখানে একটা টেকনিক্যালি আমরা একটু কৌশলগতভাবে দেখব যে গতিশক্তি আর এখানে লেখা আছে বিভব শক্তি, এখানে র দেয়া আছে। আমরা বারবারই এই টাইপের অনেক কোশ্চেন সমাধান করেছি। আমরা বলেছি যার সাথে র থাকে তার সাথে কিন্তু গুণ হয়। তো এখন গতিশক্তিকে আমরা জানি টি দ্বারা প্রকাশ করে এবং বিভব শক্তিকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বিভব শক্তির 1/5 অংশ, তার মানে 1/5 অফ ভি, এটা আমরা বলতে পারি। তাহলে এটা এই দিকে নিয়ে আসলে 5t হবে, 5t হলো ভি। টোটাল উচ্চতা হলো 220 মিটার। যদি আমরা এই এইচ উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় ধরে নেই গতিশক্তি বিভব শক্তির 1/5 অংশ হবে, তাহলে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা হবে এইচ, কিন্তু গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা হবে 220 মাইনাস এইচ। তাহলে আমরা এই গতিশক্তির এই পার্টটা লিখতে পারি ভি এর, অর্থাৎ মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতির তৃতীয় সমীকরণটা লেখা যায় ভি স্কয়ার ইকুয়াল টু হবে ইউ স্কয়ার প্লাস 2g। এইচ এর মান হলো 220 মাইনাস হলো এইচ, আর রাইট সাইডে mgh। আমরা জানি মুক্তভাবে পড়ন্ত বস্তুর আদি বেগ থাকে না, তাহলে এটাকে আমরা লিখতে পারি 5/2 ইন্টু এম, এখানে ইউ থাকবে না, তাহলে 2g, আর এখানে হবে 220 মাইনাস এইচ ইকুয়াল হলো mgh। আমরা উভয় পাশ থেকে mg বাদ দিতে পারি, হাফ আর 2 এটাও বাদ দিতে পারি। তাহলে
কত আসে দেখি। এটা যদি গুণ করে দেই আমরা হবে কত, 5কে যদি 220 দ্বারা গুণ করি, 2 5 শূন্য শূন্য, 5 দুগুণ 10, 10 শূন্য, 5 দুগুণে 10 আর 1 হলো 11, 5 শূন্য শূন্য, 5 দুগুণ 10, 10 শূন্য, 5 দুগুণে 10 আর 1 11, মাইনাস হলো 5h ইকুয়াল হলো h। তো আমরা এইচকে একদিকে নিলে 5 আর 1 6, তাহলে 6h ইকুয়াল হবে 1100। এইচ ইজ ইকুয়াল টু কত হবে, 1100কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/5 হবে। তাহলে এইচের মানই হবে নির্দিষ্ট উচ্চতা। 1100কে আমরা ভাগ করব 6 দ্বারা, 6 দ্বারা ভাগ করলে আমরা পাই 183.33 মিটার, 183.33 মিটার। অর্থাৎ ভূমি থেকে জাস্ট 183.33 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির 1/5 হবে। ভূপৃষ্ঠ হতে 40 মিটার উচ্চতায় এবং বিমান থেকে পাথর ফেলে দেওয়ার 5 সেকেন্ড পর মোট শক্তির কিরূপ পরিবর্তন হবে আমরা একটু দেখি। ভূপৃষ্ঠ থেকে 40 মিটার উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে 40 মিটার উচ্চতা, তাহলে এখানে 40 মিটার, এখানে যদি 40 মিটার হয় তাহলে সর্বোচ্চ উচ্চতা থেকে আর কতটুকু উচ্চতা এখানে আছে। এখানে অবশ্যই আমরা 220 থেকে 40 বাদ দিয়ে দেব। তো 40 বাদ দিলে 08, অর্থাৎ 180 মিটার থাকে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যদি বস্তুটা 40 মিটার উচ্চতায় থাকে, পাথরটি 40 মিটার উচ্চতা থাকে, তাহলে সর্বোচ্চ উচ্চতা থেকে আর তার অবশিষ্ট উচ্চতাটা হলো 220 থেকে আমরা 40 বাদ দিয়ে দেবো, তাহলে 180 মিটার হয়। এবারে আমরা জাস্ট ঘ নাম্বার কোশ্চেনটা দেখি। তাহলে এই ভূপৃষ্ঠ থেকে 40 মিটার উচ্চতার ক্ষেত্রে বস্তুটির গতিশক্তিও থাকবে, বিভব শক্তিও থাকবে। তাহলে মোট উচ্চতা, মোট শক্তি, আমরা এটাকে E1 বলছি। E1 সমান হবে গতিশক্তি যোগ হলো বিভব শক্তি। গতিশক্তির ক্ষেত্রে হাফ mv², আর বিভব শক্তির ক্ষেত্রে হবে mgh, বলতে এখানে এই 40 হবে। অর্থাৎ বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা ভূপৃষ্ঠ থেকে কত উপরে আছে, সেটা ভূপৃষ্ঠ থেকে কত উপরে আছে, 40 মিটার উচ্চতায় আছে। এবারে আমরা জাস্ট গতিশক্তির ক্ষেত্রে গতিশীল হলো কীভাবে, বস্তুটা সর্বোচ্চ উচ্চতা থেকে 200 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়ার কারণেই তো গতিশীল হলো। তাহলে হাফ ইন্টু ভি এর হাফ এম রেখে দিলাম। আমরা গতির পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির তৃতীয় সূত্রটা আমরা ইউজ করতে পারি। v² ইকুয়াল হবে u² প্লাস 2g ইন্টু এইচের মান, এইচের মান কিন্তু 180, এইচের মান 180 প্লাস হলো mg ইন্টু হলো 40 তো আমরা জানি মুক্তভাবে পরন্ত বস্তুর কিন্তু আদিবেগ থাকে না, তাহলে এটা হবে হাফ, এখানে m 2g ইন্টু 180 প্লাস হলো mg ইন্টু 40, হাফ টু আমরা কেটে দিতে পারি। এখানে আমরা একটা কৌশল অ্যাপ্লাই করি, mg কেটে নিই, mg কমন নিই, mg কমন নিলে 180 প্লাস হলো 40, টোটাল উচ্চতাটাই হবে। তাহলে এটা কত হলো, mg ইন্টু টোটাল উচ্চতাটাকে আমরা h ধরে নিই, টোটাল উচ্চতাটা হলো, অর্থাৎ এখানে কত 220 মিটার, 220 মিটার। এম এর মান কত, এম এর মান হলো 6 কেজি ভরের একটি পাথর, 6, জি এর মান 9.8 এবং হাইট, টোটাল হাইট এখন আমরা পেলাম 220 মিটার। তাহলে এখান থেকে আমরা জাস্ট 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট কত শক্তি হবে, জাস্ট যান্ত্রিক শক্তিটা কত হবে সেটা আমরা বের করব। 6 ইন্টু 9.8 ইন্টু 220, তো এখান থেকে আমরা পাচ্ছি 12,936, 12,936 জুল আমরা শক্তি পাচ্ছি। এবারে বস্তুটাকে সর্বোচ্চ উচ্চতা থেকে বা 200 মিটার উচ্চতা থেকে বা বিমান থেকে ফেলে দেওয়ার 5 সেকেন্ড পরে মোট শক্তি কত হবে। তো 5 সেকেন্ড পরে তার দূরত্ব কত হবে, 5 সেকেন্ড পরে দূরত্ব, এটা আমরা একটু করে নিই। দূরত্ব ইকুয়াল এইচ ইকুয়াল হবে ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, তো এখানে
ইউ এর মান তো 0ই হবে, টি এর মান 5, এটা লিখলেও হবে না লিখলেও হবে। জি এর মান 9.8 এবং টি এর মান 5 এর বর্গ। আমরা যদি হাফ আর 9.8 কাটি তাহলে এটা 4.9 হবে, ইন্টু হবে 25। তাহলে 5 সেকেন্ড পরে বস্তুটি ভূমির দিকে কতটুকু এগিয়ে অতিক্রম করবে বা অতিক্রান্ত দূরত্ব কত, এটা আমরা বের করতে পারি। এটা হলো 122.5 মিটার, 122.5 মিটার দূরত্ব নিচে নেমে আসে। যদি একটু দেখি যে বস্তুটার টোটাল উচ্চতা থেকে উপর থেকে যদি 122.5 মিটার দূরত্ব নেমে আসে, 122.5 মিটার দূরত্ব নামে, তাহলে অবশিষ্ট উচ্চতাটা কত হবে? 220 থেকে আমরা 122.5 মিটার যদি বাদ দিয়ে দিই তাহলে এটা 5, হাতে থাকবে 1, 3 আছে কত হলে 10 হবে, 7 হলে হাতে থাকে 1, তার মানে এখানে 3 আছে কত হলে 3 আছে কত হলে 12 হবে 9, অর্থাৎ 97.5 মিটার। আচ্ছা, 97.5 মিটার। তাহলে এখন আমরা জাস্ট 5 সেকেন্ড পরে মোট শক্তি বের করতেছি। 5 সেকেন্ড পরে মোট শক্তি, 5 সেকেন্ড পরে মোট শক্তি, 5 সেকেন্ড পরে মোট শক্তি, এটাকে আমরা জাস্ট E2 বলি। E2 তার মানে এখানে দুই ধরনের শক্তি আছে, গতিশক্তিও আছে, বিভব শক্তি আছে। গতিশক্তির ক্ষেত্রে আমরা লিখতে পারি হাফ এম ভি স্কয়ার, আর বিভব শক্তির ক্ষেত্রে হবে mgh। মানে mgh বলতে আমরা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে, 97.5 মিটার উচ্চতায় আছে। এখন আমরা মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতির তৃতীয় সমীকরণ লিখতে পারি। ভি স্কয়ার ইজ ইকুয়াল টু হলো ইউ স্কয়ার প্লাস 2g। এইচ এর মান হবে কত? এইচ এর মান তো অলরেডি আমরা বের করে রেখেছি, 122.5 মিটার, আর এখানে হলো mg ইন্টু 97.5। আমরা জানি মুক্তভাবে পড়ন্ত বস্তুর কিন্তু আদিবেগ থাকে না, তাহলে এটা বাদ যাবে। 2g ইন্টু 122.5 প্লাস হলো mg ইন্টু 97.5। তো হাফ আর 2 কেটে দিতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা mg কমন নিই তাহলে 122.5 যোগ হলো 97.5। তো এখান থেকে জাস্ট দুইটার যোগফল 220, এটাই হবে। তো আমরা যদি m এর মান 6 কেজি, জি এর মান 9.8 এবং হাইটের মান যদি 220 ইউজ করি তাহলে একই মানই পাবো। তাহলে যা হলো আর কি 12,936 জুল। তাহলে বলা যাচ্ছে যে ভূপৃষ্ঠ হতে 40 মিটার উচ্চতায় মোট শক্তি হলো 12,936 জুল, এবং বিমান থেকে ফেলে দেওয়ার জাস্ট 5 সেকেন্ড পর মোট শক্তি তাও হলো 12,936 জুল। তো মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি মানে আমরা এটা জানি। তো বলা যায় যে উভয় ক্ষেত্রে শক্তির কোনো পরিবর্তন হয় না, শক্তি অপরিবর্তনীয় থাকে। আমরা কাজ ক্ষমতা ও শক্তি থেকে বরিশাল বোর্ড 2021 সালের কোশ্চেনটা সমাধান করছি। কাজ ক্ষমতা ও শক্তি থেকে বরিশাল বোর্ড 2021 সালে যে কোশ্চেনটা আসছে, উদ্দীপকটা এমন ছিল, দুইটা তড়িৎ মোটর, অর্থাৎ 10 কিলোওয়াট এবং 8 কিলোওয়াট ক্ষমতার দুটি তড়িৎ মোটর দ্বারা 20 মিটার উঁচু ছাদে 400 কেজি এবং 100 কেজি পানি তুলতে যথাক্রমে 30 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ দুইটা মোটর দ্বারা, প্রথম মোটর দিয়ে 400 কেজি পানি উত্তোলন করতে পারে এবং দ্বিতীয় মোটর দিয়ে 100 কেজি পানি উত্তোলন করতে পারে, এবং এই সম্পূর্ণ পানি তুলতে 30 সেকেন্ড সময় লাগে। তো প্রথম কোশ্চেন হলো প্রথম মোটর দ্বারা কৃত কাজ বের করতে বলছে, অথবা প্রথম মোটরের কৃত কাজ কত সেটা বের করতে হবে। আমরা জানি কৃত কাজ অর্থাৎ ভূমি থেকে পানি উত্তোলন করা, টাঙ্কি পূর্ণ করতে বা মোটর দ্বারা তড়িৎ মোটর দ্বারা ট্রাঙ্ক পূর্ণ করতে সম্পূর্ণ পানি উত্তোলন করাই হলো কাজের পরিমাণ। তার মানে এটা হবে বিভব শক্তি। তো বিভব শক্তি হলো ডাব্লিউ ইকুয়াল হলো mgh। আমরা এখানে জানি কি পরিমাণ পানি উত্তোলন করতে হবে, অর্থাৎ এখানে 400 কেজি ভর উত্তোলন করতে হবে, 400 কেজি জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং হাইট এইচ এর মান হলো 30 সেকেন্ড, মানে হাইট এইচ এর মান হলো 20 মিটার। তাহলে
এম এর মান হলো 400, জি এর মান 9.8 এবং হাইট এইচ এর মান হলো 20 মিটার। তো এখান থেকে আমরা হিসাব করলে পেয়ে যাব প্রথম মোটর দ্বারা সরবরাহিত কাজের পরিমাণ 400 ইন্টু হলো 9.8 ইন্টু হলো 20, 7.84 ইন্টু 10⁴ জুল, 7.84 ইন্টু 10⁴ জুল, অর্থাৎ প্রথম মোটর দ্বারা সরবরাহকৃত কাজের পরিমাণ বা প্রথম মোটরের কাজের পরিমাণ হলো 7.84 ইন্টু 10⁴ জুল। ঘ নম্বর কোশ্চেনটা একটু দেখি। ঘ নম্বর কোশ্চেনে বলা আছে মোটর দুটির মধ্যে কোনটির কার্যকর ক্ষমতা মানে কর্মদক্ষতা বেশি, অর্থাৎ দুটি মোটরের মধ্যে কোনটির কর্মদক্ষতা বেশি সেটা আমরা বের করব। আমরা জানি যে মোটরের কর্মদক্ষতা যত বেশি ওই মোটর ব্যবহার করা তত লাভজনক। তার মানে মোটর দুটির কর্মদক্ষতা আমরা বের করব। প্রথম মোটরের কর্মদক্ষতা হলো ইটা 1 ধরে নেই, ইটা 1 হবে পি আউটপুট বাই হলো পি ইনপুট ইন্টু হলো 100%। এখন আমরা ক্ষমতাকে যদি ভাঙি তাহলে আমরা পাবো W/T। তো এখানে W হলো এই যে W হলো কৃত কাজ, তো W/T, W ইন্টু ইনপুট ইন্টু হলো 100%। ইনপুট হলো 7.84 প্রথম মোটর দ্বারা সরবরাহিত কাজের পরিমাণ ইন্টু 10⁴ গুণ হলো 100%, সময় 30 সেকেন্ড, টাইম টি ইজ ইকুয়াল টু 30 সেকেন্ড, আর সব তথ্যই আমাদের আছে। এবং ইনপুট প্রথম মোটরের ক্ষমতা হলো 10,000 ওয়াট, তো 30 ইন্টু হলো 10,000। প্রথম মোটরের কর্মদক্ষতা কত হবে আমরা একটু বের করে নেই। 7.84 ইন্টু 10⁴, এটাকে আমরা 100 দ্বারা গুণ করব এবং সাথে 30 ইন্টু 10,000 এত দ্বারা ভাগ করব, 10,000 দ্বারা ভাগ করব। তাহলে প্রথম মোটরের কর্মদক্ষতা পেয়ে যাব। প্রথম মোটরের কর্মদক্ষতা হলো 2.61%। মোটরের কর্মদক্ষতা কিভাবে বের করা যায়? দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা অর্থাৎ ইটা 2 ইজ ইকুয়াল টু হবে পি আউটপুট এটাকে আমরা প্রাইম বলি বা পি আউটপুট এটাকে আমরা 2 বলি, পি ইনপুট এটাকে আমরা 2 বলি ইন্টু হলো 100%। তো এটাকে আমরা জানি যে পিকে ভাঙলে পাওয়া যায় এমজিএইচ, এটাকে আমরা 2 বললাম, এমজিএইচ ইন্টু হলো 100% ভাগ হলো টি ইন্টু এই পি ইনপুট 2 অর্থাৎ এখানে দ্বিতীয় মোটরের ক্ষমতা কত? 8,000। আমরা এখন এখান থেকে সবগুলো ইউজ করতে পারি। M2 হলো 1000 লিটার, ওই লিটারকে কেজিতে নিলে একইবারে রেজাল্টই আমরা পাবো। M2 = 1000 কেজি, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং হাইট এর মান হলো 20 মিটার, টাইম টি এর মান 30 সেকেন্ড কমন। তো এখান থেকে আমরা এম এর মান হলো 1000, জি এর মান 9.8, হাইট এইচ এর মান হলো 20 ইন্টু 100%, যাকে আমরা 30 ইন্টু 8000 দিয়ে ভাগ করব। ভাগ করলে এখান থেকে আমরা দ্বিতীয় মোটরের ক্ষমতা নির্ণয় করতে পারবো, দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা নির্ণয় করতে পারবো। 1000 ইন্টু হলো 9.8 ইন্টু হলো 20 ইন্টু হলো 100 ভাগ হলো 30 ইন্টু 8000। তাহলে এখান থেকে আমরা পাই 8.16। 1000 ইন্টু 9.8 ইন্টু 20 ইন্টু 100, এটাকে আমরা 30 ইন্টু 8000 এটা দিয়ে ভাগ করব, তাহলে 8.16%, অর্থাৎ দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা আসে 8.16%। তাহলে বোঝা যাচ্ছে যে দ্বিতীয় মোটরটির কর্মদক্ষতা বেশি। আমরা দিনাজপুর বোর্ড 2021 সালে কোশ্চেনটা সমাধান করি।
কাজ ক্ষমতা ও শক্তি থেকে দিনাজপুর বোর্ড 2021 সালে যে কোশ্চেনটা আসছে সেটা একটু আমরা দেখি। চিত্রভিত্তিক এ অবস্থান থেকে বস্তুটাকে একটা বস্তুকে অর্থাৎ এ অবস্থান থেকে 10 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠে ফেলে দেওয়া হলো, কিন্তু এখানে বলা আছে যে গ নম্বর কোশ্চেন, প্রথম কোশ্চেনটা দেওয়া আছে যে এম বিন্দুতে বস্তুটির বেগ কত হবে। এম বিন্দুতে বস্তুর গতিশক্তি দেওয়া আছে। তো আমরা গ নম্বর কোশ্চেন সমাধান করি। আমরা জানি গতিশক্তি টি ইকুয়াল হলো হাফ এম ভি স্কয়ার, এবং এখানে গতিশক্তির মান আবার দেওয়া আছে টি ইকুয়াল টু দেওয়া আছে 180 জুল দেওয়া আছে, এবং এখানে এই বস্তুটার ভর দেওয়া আছে এম ইকুয়াল দেওয়া আছে 10 কেজি। তো এখান থেকে আমরা ভি এর মানটা বের করব। 2t ইকুয়াল আমরা বলতে পারি এম ভি স্কয়ার, তাহলে ভি ইকুয়াল টু হবে 2t বাই হলো এম। 2 ইন্টু গতিশক্তির মান হলো 180 এবং এম এর মান হলো 10। তাহলে এটাকে আমরা যদি কাটি 18 দ্বিগুণে 36 হবে, তো ফাইনালি এটা হবে 6 মিটার পার সেকেন্ড। তাহলে বোঝা যাচ্ছে যে এম বিন্দুতে বস্তুটির বেগ হবে 6 মিটার পার সেকেন্ড। আমরা জাস্ট ঘ নম্বর কোশ্চেনটা সমাধান করি। কি বলা আছে, এ অবস্থান হতে বস্তুটি ছেড়ে দিলে বি ও সি অবস্থানে বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তির পরিবর্তন ব্যাখ্যা করতে হবে। গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলা আছে। আমরা এটা জানি যে সর্বোচ্চ উচ্চতায় সকল শক্তি হলো বিভব শক্তি। এবার ওখান থেকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে বিভব শক্তি পর্যায়ক্রমে কমে এবং গতিশক্তি বাড়ে। সেটাই আমরা একটু করে দেখাবো। তো আমরা যদিও এ নাম্বারে এখানে এ বিন্দুতে বলে নাই, কিন্তু এ বিন্দুটা আমরা একটু করে দিচ্ছি। তো এ বিন্দুতে গতিশক্তি, এ বিন্দুতে বিভব শক্তি কত হয় দেখি। বিভব শক্তি হলো, এটাকে আমরা ভি এ বলি, এটা এম জি এইচ। এম এর মান হলো 10, জি এর মান হলো 9.8 এবং হাইট এর মান হলো 80, এর মান হলো 10, জি এর মান 9.8 ইন্টু এখানে ইন্টু হলো 80। তাহলে এখান থেকে আমরা জাস্ট এ বিন্দুতে মোট শক্তি পাই 7840 এত জুল, অর্থাৎ এ বিন্দুতে বিভব শক্তি পাই 7840 জুল। তাহলে এ বিন্দুতে গতিশক্তি কত? গতিশক্তি অর্থাৎ যেহেতু বস্তুটা এ বিন্দুতে স্থির আছে, তাহলে এ বিন্দুতে গতিশক্তি কিন্তু থাকবে না, বেগ নাই, তার মানে গতিশক্তি ইকুয়াল হবে 0। এবারে বি বিন্দুতে বিভব শক্তি, তাহলে আমরা ভি বলবো এম জি এইচ। এম এর মান কত? এম এর মান দেয়া আছে 10, জি এর মান আছে 9.8 এবং হাইটের মান আছে 20। তাহলে এখান থেকে জাস্ট 200কে 9.8 দ্বারা গুণ করলে হয় 200 ইন্টু হলো 9.8। তাহলে এই বি বিন্দুতে বিভব শক্তি হলো 1960 জুল। এবারে বি বিন্দুতে গতিশক্তি কত হয় আমরা একটু দেখি। বি বিন্দুতে গতিশক্তির ক্ষেত্রে উচ্চতারা, এটাকে আমরা বলতে পারি গতিশক্তি তো টি, তাহলে টিবি সমান হলো হাফ এম ভি স্কয়ার। এটা বেগের পরন্ত বস্তুর তৃতীয় সমীকরণ, ইউ স্কয়ার প্লাস 2জি এইচ এর মান কত? উপর থেকে কতটা নিচে নামছে? উপর থেকে 60 মিটার নিচে নামছে। তো এটা হবে এটা হাফ ইন্টু এম ইন্টু মুক্তভাবে পরন্ত বস্তুর কিন্তু আদিবেগ থাকে না, তাহলে এটা হবে 2জি ইন্টু হলো 60। তো এই হাফ 2 কেটে দিব। এম এর মান হলো 10, জি এর মান 9.8 এবং হাইটের মান হলো 60। তাহলে 10 বিবিন্দুতে গতিশক্তি 10 ইন্টু 9.8 ইন্টু হলো 60, তাহলে 5880 জুল হলো গতিশক্তি। এবারে আমরা লাস্ট পার্ট, যে ভূপৃষ্ঠে স্পর্শ করার মুহূর্তে বা সি বিন্দুতে গতিশক্তি কত হবে? সি বিন্দুতে গতিশক্তি সর্বোচ্চ হবে। গতিশক্তি মানে টি সি ইকুয়াল হবে হাফ এম ভি স্কয়ার। হাফ
এম ভি স্কোয়ার। ভি এর সূত্র অর্থাৎ বেগের তৃতীয় সমীকরণ পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ স্কোয়ার প্লাস 2g, হাইট হবে 80, অর্থাৎ টোটাল 80 মিটার দূরত্ব অতিক্রম করে এখানে পৌঁছাবে। এখানে মুক্ত পরন্ত বস্তুর কিন্তু আদিবেগ থাকে না, হাফ এম, এখানে 2g ইন্টু 80, হাফ টু কেটে দিব, 80 এম হলো 10, এম হলো 10, জি হলো 9.8 এবং হাইট এর মান হলো 80। তাহলে এখান থেকে আমরা জাস্ট গতিশক্তিটা কত পাই? গতিশক্তিটা অবশ্যই প্রথম ক্ষেত্রে এ বিন্দুর বিভব শক্তির সমান পাওয়ার কথা। তো আমরা একটু দেখি, 10 ইন্টু 9.8 ইন্টু হলো 80, তাহলে 7840, 7000, এটা হচ্ছে 7840 জুল। 7840 জুল এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে বিভব শক্তি ছিল। এবারে সি বিন্দুতে বিভব শক্তি এটাকে আমরা ভিসি বলতে পারি। যেহেতু সি বিন্দুতে বস্তুটা স্থির হয়ে যাবে ভূপৃষ্ঠে স্পর্শ করার মুহূর্তটায়, সেখানে বিভব শক্তির ক্ষেত্রে কোনো হাইটই থাকে না। যেহেতু হাইট থাকে না তাহলে এটা হবে 0। তাহলে এখন আমরা একটু দেখি, এ বিন্দু থেকে যদি আমরা শুধু বিভব শক্তিটা দেখি, এ বিন্দুতে বিভব শক্তি সর্বোচ্চ, এরপরে বিভব শক্তি একটু কম বি বিন্দুতে, এরপরে একেবারে সি বিন্দুতে বিভব শক্তি নাই, 0, তার মানে এটা বিসি। এবারে আমরা যদি গতিশক্তির ক্ষেত্রে বলি, গতিশক্তির ক্ষেত্রে কীরকম হলো? গতিশক্তির ক্ষেত্রে কিন্তু উল্টাটা হলো, বি বিন্দুর গতিশক্তি সবচেয়ে বেশি গতিশক্তি হলো সি বিন্দু, তারপরে বি বিন্দু, তারপরে হলো এ বিন্দুর গতিশক্তি নাই, তারপর আমাদের লিখতে হবে টি এ। তো এখন যদি আমরা পরিবর্তনটা দেখি, বিভব শক্তির পরিবর্তন যদি দেখি, বিভব শক্তির ক্ষেত্রে বিভব শক্তি এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে গেল তখন বিভব শক্তির পরিবর্তন ই এ মাইনাস জাস্ট ভিএ মাইনাস হলো ভিবি, তাহলে কত হবে? ভিএ মাইনাস ভিবিটা আমরা একটু করে দেখি কত আসে। ভিএ 7840 মাইনাস হলো বিভব শক্তি 1960, তাহলে এখানে জাস্ট পরিবর্তনটা আসে 5880 জুল। এবার একটু দেখি, তাহলে এ বিন্দুতে বিভব শক্তি কত ছিল? এটাকে যদি আমরা করি ভিএ মাইনাস ভিসি, তাহলে ভিএ কত? 7840 মাইনাস হলো 0, তার মানে এটা তো 7840 এটাই হইল। এবারে যদি আমরা গতিশক্তির পরিবর্তন দেখি, গতিশক্তির পরিবর্তন তাহলে এটা বলবো টি বি মাইনাস হলো টি এ। যদি এ বিন্দুতে করি, এ বিন্দুতে গতিশক্তি নাই, তাহলে বি বিন্দুর মোট গতিশক্তি হলো এ বিন্দুর পরিবর্তনটা বি। এখন যেটা হবে বি বিন্দুর গতিশক্তি হলো 5880, আর এ বিন্দুতে বিভব শক্তি নাই মানে 0, তার মানে এই 5880 থেকে যদি 0 বাদ দেই তাহলে 5880ই হবে। এবং শেষ পর্যায়ে যদি আমরা করি সি বিন্দুর ক্ষেত্রে গতিশক্তি, এদের টিসি মাইনাস টিবি শেষ পর্যায়ে, এটা 7840 জুল, মাইনাস হবে বি বিন্দুর গতিশক্তি 5880 জুল। 7840 মাইনাস হলো 5880, তাহলে এটা 1960 জুল আসে, 1960 জুল। অর্থাৎ জাস্ট সি বিন্দুর ক্ষেত্রে যদি দেখি, সি বিন্দুর গতিশক্তি থেকে যদি আমরা এ বিন্দুর গতিশক্তিটা বাদ দেই, তাহলে সি বিন্দুর গতিশক্তি হলো 7840 মাইনাস হলো এ বিন্দুর গতিশক্তিতে নাই 0, তার মানে এটা রেজাল্ট হবে 7840 জুল। তার মানে আমরা দেখলাম, এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? দেখলাম যে বিভব শক্তি পর্যায়ক্রমে কমে, গতিশক্তি পর্যায়ক্রমে বাড়ে, অর্থাৎ এটাই তো দেখলাম। অর্থাৎ মোট শক্তি তো দুইটি শক্তির সমষ্টি, যান্ত্রিক শক্তি হলো গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি বা সমন্বিত রূপ। তার মানে সর্বোচ্চ উচ্চতা সব পরিমাণ বা সব শক্তিই থাকে বিভব শক্তির রূপে, এবং সেখান থেকে যখন বস্তুকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় তখন বিভব শক্তিটা পর্যায়ক্রমে কমে এবং গতিশক্তি পর্যায়ক্রমে বাড়তে থাকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দিনাজপুর বোর্ড 2021 সালে কোশ্চেনটা সমাধান করছি। দিনাজপুর বোর্ড 2021 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু দেখি।
দিনাজপুর বোর্ড 2021 সালে যে কোশ্চেনটা আসছে, উদ্দীপকটা এমন ছিল যে 500 গ্রাম ভরের একটি আম 10 মিটার উঁচুতে এই আম গাছে ঝুলছে। আম গাছ থেকে 500 গ্রাম ভরের একটি আম 10 মিটার উচ্চতায় একটি আম গাছে ঝুলছে। আমটি বিন্দুচিত হয়ে 3 মিটার অতিক্রম করার পর, অর্থাৎ 10 মিটার থেকে সর্বোচ্চ উচ্চতা থেকে পরে 3 মিটার অতিক্রম করার পরে কোনো একটা জায়গায় আটকে যায়। এখন গ নম্বর কোশ্চেন বলা আছে যে আটকে পড়া অবস্থায় আমটির বিভব শক্তি কত সেটা নির্ণয় করতে হবে। আমরা বিভব শক্তি জানি, বিভব শক্তি ভি ইজ ইকুয়াল টু হবে mgh। এখানে এম এর মান দেওয়া আছে 500 গ্রাম। 500 গ্রামকে আমরা যদি কেজিতে নেই 1000 দিয়ে ভাগ করব, 0.5 কেজি এবং জি এর মান মানে অভিকর্ষ ত্বরণ, জি হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। হাইট সর্বোচ্চ উচ্চতা অর্থাৎ 10 মিটার থেকে উপর থেকে 3 মিটার নিচে নামে, তাহলে নিচ থেকে কত উপরে আসে? অবশ্যই 10 থেকে আমরা 3 বাদ দিয়ে দেব। 10 থেকে 3 বাদ দিয়ে দিলে 7 মিটার উপরে থাকবে। তাহলে এম এর মান 0.5, জি এর মান 9.8 এবং হাইটের মান হবে 7। তো এইখান থেকে আমরা আমটি জাস্ট 3 মিটার পড়ার ঠিক 3 মিটার মানে আমটি আটকে পড়া অবস্থায় আমটির বিভব শক্তি কত হবে সেটা বের করতে পারতেছি। 0.5 ইন্টু 9.8 ইন্টু হলো 7, অর্থাৎ আটকে পড়া অর্থাৎ 343 জুল হবে। আটকে পড়া অবস্থায় আমটির মোট বিভব শক্তি অর্থাৎ উপর থেকে 3 মিটার নিচে নামা অবস্থায় বা 3 মিটার নিচে নামলে আমটির মোট বিভব শক্তি হবে 343 জুল। নম্বর কোশ্চেনে কি বলা আছে, আমটি বিন্দুচিত হয়ে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। সর্বোচ্চ উচ্চতায় আমটি যখন 10 মিটার উচ্চতায় থাকবে তখন একটা শক্তি আছে, তাহলে বলা যায় 10 মিটার উচ্চতায় আমটির মোট শক্তি এটাকে আমরা বলতে পারি যান্ত্রিক শক্তি দুইটা শক্তির সমষ্টি। ই ইজ ইকুয়াল টু গতিশক্তি প্লাস হলো বিভব শক্তি। যখন আমটি সর্বোচ্চ উচ্চতায় থাকে তখন কিন্তু আমটি স্থির, গতিশীল নয়, তার মানে এখানে কোনো গতিশক্তি থাকবে না, গতিশক্তি হবে 0 এবং বিভব শক্তি হবে mgh। তাহলে এম এর মান হলো 0.5, জি এর মান হলো 9.8 এবং উচ্চতা কত উচ্চতা আমটা ঝুলছে, আম গাছটা 10 মিটার উঁচুতে আম ঝুলছে আসলে, অর্থাৎ ভূমি থেকে 10 মিটার উপরে আম ঝুলছে, তার মানে হাইটের মান হবে 10। এম এর মান হলো 0.5, জি এর মান 9.8 এবং হাইট হলো 10 মিটার। তাহলে এখান থেকে আমরা 490 জুল পাই। 490 জুল সর্বোচ্চ উচ্চতায় বা আমটি যখন আমের বোটায় আসে সে অবস্থায় মোট শক্তি হলো 490 জুল। এবারে ভূপৃষ্ঠ স্পর্শ করার পূর্ব মুহূর্তে ভূপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তে মোট শক্তি, এটাকে আমরা E2 বলতে পারি। এটা মানে যান্ত্রিক শক্তি মানে গতিশক্তি প্লাস হলো বিভব শক্তি। যেহেতু উপর থেকে গতিশীল হয়ে নিচের দিকে পড়লো তাহলে এখানে গতিশক্তি আছে, গতিশক্তি হলো 12 mv² এবং বিভব শক্তি ভূপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তে, অর্থাৎ বিভব শক্তির ক্ষেত্রে হাইট কিন্তু 0 হয়ে যাবে, তাই এই জন্য বিভব শক্তির মানে ভূপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তে সকল শক্তি হবে গতিশক্তি, তাহলে বিভব শক্তি এখানে থাকবে না। এখন আমরা জাস্ট এই পরন্ত বস্তুর ক্ষেত্রে বেগের তৃতীয় সমীকরণ জানি, b² সমান লেখা যায় u² প্লাস 2gh। তো মুক্তভাবে পরন্ত বস্তুর আদিবেগ থাকে না, এটাকে লিখতে পারি 2gh, হাফ 2 কেটে যাবে, তাহলে এটা হবে mgh। এম এর মান হলো 0.5, জি এর মান 9.8 এবং হাইটের মান হলো 10। তাহলে এখানে এম এর মান, জি এর মান এবং এইচ এর মান যেহেতু অপরিবর্তনীয়, তাহলে বলা যায় যে ভূপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তেও মোট শক্তি ওই 490 জুলই হবে। তো ফাইনালি বলা যায় আমটি গাছে ঝুলন্ত অবস্থায় মোট শক্তি এবং ভূপৃষ্ঠ স্পর্শ করার পূর্ব মুহূর্তে মোট শক্তি অপরিবর্তনীয়। তাহলে
আমটি বিন্দুচ্যুত হয় ভূপৃষ্ঠে পড়লে শক্তির সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে, এটা বলা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বরিশাল বোর্ড 2021 সালের কোশ্চেনটা সমাধান করছি। কাজ ক্ষমতা ও শক্তি থেকে বরিশাল বোর্ড 2021 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু দেখি। এটা ছিল এরকম যে একজন বালক 2 কেজি ভরের একটি বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করায় বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার ভূপৃষ্ঠে পতিত হয়। গ নাম্বার কোশ্চেনে বলা আছে উদ্দীপকের বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এটা গতি থেকে নেয়, আমরা এটা জানি। সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য আমরা সাধারণত h = u স্কয়ার বাই 2g অথবা v স্কয়ার = u স্কয়ার মাইনাস 2gh এটা দিয়ে করতে পারি। আমরা সমাধান করছি গ নাম্বার কোশ্চেন। তো একটা বস্তুকে যদি আমরা যে কোনো একটা বেগে নিক্ষেপ করি, বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে। উঠলে এই সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ কিন্তু 0 হয়ে যাবে। আবার তো সর্বোচ্চ উচ্চতায় উঠলে যেহেতু বেগ 0 হয়ে যাবে, তাহলে এটা আমরা বেগের নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা তৃতীয় সমীকরণ যেটা করতে পারি, v স্কয়ার হবে u স্কয়ার মাইনাস 2gh। তো এখন এখানে আমাদের কিন্তু একটা নির্দিষ্ট আদিবেগ না দিলে কিন্তু বস্তুটা উপরের দিকে উঠবে না। 9.8 মিটার পার সেকেন্ড বেগে মারা হলো, 9.8 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে ইউ এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড, এত আদিবেগে মারলো। এবং এখানে আমরা জি এর মানটা তো জানি, জি এর মানও 9.8, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় যখন উঠবে তখন কিন্তু শেষ বেগ 0 থাকবে, শেষ বেগ 0 থাকবে। তাহলে আমরা লিখতে পারি এটাকে যে আমরা যদি ঘোরায় লিখি, আমরা বের করব h এর মান। তাহলে এই মাইনাসটার দিকে আসলে প্লাস হবে, 2gh ইকুয়াল হবে ইউ স্কয়ার মাইনাস হলো ভি স্কয়ার। h তাহলে হবে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই হলো 2g। এর মান 9.8 মিটার, 9.8 এবং ভি এর মান হলো 0, 0 এর বর্গ 2 ইনটু জি এর মান হলো 9.8। তাহলে এখান থেকে আমরা 9.8 আর এখানে আছে 9, এখানে 9.8 ইনটু 9.8 আমরা দুইবার লিখতে পারি। আর এখানে 2 ইনটু 9.8, এই 9.8 9.8 কেটে দিতে পারি। তাহলে এটা যেটা হয় 4.9 মিটার উচ্চতা। তাহলে আমরা 9.8 কে 2 দিয়ে ভাগ করলে 9.8 কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা 4.9 পাই। তাহলে বোঝা যাচ্ছে যে 2 কেজি ভরের বস্তুটাকে বালক 9.8 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করায় বস্তুটি 4.9 মিটার উচ্চতায় উঠবে। উদ্দীপকের 2 কেজি ভরের বস্তুটিকে যদি অর্ধেক আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করে, অর্ধেক আদিবেগ বলতে যে বেগ ছিল 9.8 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করলো, এর অর্ধেক হলো 4.9 মিটার পার সেকেন্ড। এই বেগে যদি উপরের দিকে নিক্ষেপ করে তাহলে শক্তির নিত্যতার আলোকে বিশ্লেষণ করতে বলা হলো, অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতার নীতি মানে কিনা। ভরবেগের সংরক্ষণ মানে এখানে পরন্ত বস্তুর ক্ষেত্রে বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি মানে কিনা সেটা আমরা করব। তো এখন বস্তুটার আদিবেগ ইউ এর মান হবে কত, হাফ অফ 9.8, 9.8 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8 মিটার পার সেকেন্ড। এখন বস্তুটাকে যদি আমরা এখন বস্তুটার নিক্ষেপের শুরুতে আদিবেগ, ঘ নম্বর আমরা সমাধান করছি ঘ নম্বর কোশ্চেন। নিক্ষেপের শুরুতে মোট শক্তি, নিক্ষেপের শুরুতে মোট যান্ত্রিক শক্তি বলতে পারি, মোট যান্ত্রিক শক্তি বা মোট যান্ত্রিক শক্তি, এটাকে আমরা বলতে পারি ই1 সমান হবে গতিশক্তি প্লাস হলো বিভব শক্তি। গতিশক্তি হলো হাফ এম ভি স্কয়ার, যেটাকে আমরা এখন ইউ স্কয়ার বলবো, যেখানে একটা নির্দিষ্ট আদিবেগে নিক্ষেপ করছে। এবারে শেষ বেগ ভি মানে এখানে বিভব শক্তি বস্তুটা যেহেতু ভূপৃষ্ঠে আছে এখনো নিক্ষেপ করার মুহূর্তে, তাহলে এখানে কোনো বিভব শক্তি থাকবে না। যেহেতু বিভব শক্তি থাকবে না, এখন এখানে জাস্ট বিভব শক্তির মান 0 হবে। তাহলে এটা হবে হাফ এম, আদিবেগ হলো এম এর মান হলো 2 কেজি, হাফ ইন্টু এম এর মান হলো 2 এবং আদিবেগ হলো 4.9,
এর হোল স্কয়ার কেটে দেব। 4.9 এর হোল স্কয়ার করলে এটা আসে 24.01 24.01 জুল। অর্থাৎ নিক্ষেপের শুরুতে মোট যান্ত্রিক শক্তি বা মোট শক্তি হবে 24.01। এখন আমরা দেখব যে বস্তুটা নিক্ষেপ যদি সর্বোচ্চ উচ্চতায় নিক্ষেপ করা হয় তাহলে সর্বোচ্চ উচ্চতায় কি মোট শক্তি এটাই হয়? তাহলে বলতে পারবো যে উদ্দীপকের বস্তুটি শক্তির নিত্যতা অনুযায়ী বা শক্তির সংরক্ষণশীলতার নীতি মানে, এটা আমরা বলতে পারি। তাহলে বস্তুটাকে নিক্ষেপ করলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? আমরা এটাকে একটু সহজে করে দেই। h is equal to exactly u square by 2g হয়। h is equal to হবে u square by হলো 2g। u এর মান হলো 4 এখানে 4.9। কেন 4.9? অর্থাৎ একে আদি বেগে মানে অর্ধেক আদি বেগে নিক্ষেপ করা হবে। 4.9 এর হোল স্কয়ার ইনটু এখানে যেটা হবে 2 into 9.8 2 into 9.8। তাহলে এটা কত উচ্চতায় উঠবে আমরা একটু দেখি। সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? 4.9 হোল স্কয়ার এটাকে আমরা ভাগ করব 19.6 দিয়ে। তাহলে এই বস্তুটা সর্বোচ্চ 4.9 হোল স্কয়ার এটাকে আমরা ভাগ করব 19.6 দিয়ে, অর্থাৎ 2 into 9.8 কে যদি আমরা গুণ করি তাহলে 19.6 হয়। তাহলে এটা সর্বোচ্চ উচ্চতা 1.225 মিটার উচ্চতায় ওঠে। 1.225 মিটার উচ্চতায় সর্বোচ্চ উঠে। তাহলে আমরা এখন বলতে পারি সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি, সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি, যেটাকে আমরা যান্ত্রিক শক্তি বলতে পারি। গতিশক্তি প্লাস হলো বিভব শক্তি। আমরা এটাও জানি সর্বোচ্চ উচ্চতায় বস্তুটা যখন পৌঁছায় তখন বেগ কিন্তু জিরো হয়ে যায়। যেহেতু বেগ জিরো হয়ে যায় তাহলে গতিশক্তি থাকে না, গতিশক্তি জিরো হয় আর বিভব শক্তিটা সর্বোচ্চ হয়ে যায়। গতিতে আসলে শক্তিটা ট্রান্সফরমেশন হয়, অর্থাৎ বিভব শক্তি গতিশক্তিতে পরিণত হয়, গতিশক্তি বিভব শক্তিতে পরিণত হয়। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একই ঘটনা ঘটে। নিক্ষিপ্তভাবে কোনো একটি বস্তুকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মানে কোনো একটি বস্তুকে যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে নিক্ষেপও করা হয় তাহলে একই ঘটনাই ঘটে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি কত হবে? এটা জাস্ট ভি এর মান হবে এম জি এইচ। এখানে এম এর মান হলো 2, জি এর মান হলো 9.8 এবং হাইট এইচ এর মান হলো 1.228। তাহলে আমরা একটু দেখি যে ঠিক সর্বোচ্চ উচ্চতায় মোট যান্ত্রিক শক্তি বা মোট শক্তি নিক্ষেপের শুরুতে মোট শক্তির সমান হয় কিনা। যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে উদ্দীপকের তথ্যটি বা ঘটনাটি ভরবেগের নিত্যতা সূত্র মানে শক্তির সংরক্ষণশীলতা বা শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। তো আমরা দেখলাম যে নিক্ষেপের শুরুতে মোট শক্তি হলো 24.01 জুল এবং সর্বোচ্চ উচ্চতায় জাস্ট 4.9 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করার পরেও বস্তুটি সর্বোচ্চ যেই উচ্চতায় উঠলো ওই উচ্চতায় মোট শক্তি তাও হলো 24.01 জুল। তাহলে বলা যায় যে উদ্দীপকের তথ্য বা ঘটনাটি শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে বা মানে। কাজ ক্ষমতা ও শক্তি থেকে সিলেট বোর্ড 2021 সালের কোশ্চেনটা সমাধান করছি। 2021 সালে কাজ ক্ষমতা ও শক্তি থেকে যে কোশ্চেনটা আসছে আমরা একটু দেখি। উদ্দীপকটা এমন ছিল যে 1 কিলোওয়াট এবং 70% কর্মদক্ষতার একটি মোটর 30 মিটার উচ্চতায় পানি উত্তোলনে ব্যবহৃত হয়। অর্থাৎ মোটর আছে এখানে দুইটা। প্রথম মোটরের ক্ষমতা দেয়া আছে 1 কিলোওয়াট এবং তার কর্মদক্ষতা আছে 70%। এটা দ্বারা 30 মিটার উচ্চতায় পানি উত্তোলন করার জন্য ব্যবহার করা হয়। অপরদিকে 2 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর 2 মিনিটে 1000 কেজি পানি 10 মিটার উচ্চতায় উঠাতে পারে। কোশ্চেন, প্রথম মোটরটি 5 মিনিটে কতটুকু পানি উত্তোলন করতে পারবে? অর্থাৎ এম এর মানটা দেয়া নাই, এম এর মানটা আমরা বের করব। তো আমরা সমাধান করছি গ নম্বর কোশ্চেন। গ নম্বর কোশ্চেন সমাধান করার জন্য আমাদের যা লাগবে, যন্ত্রের ক্ষমতা ইনপুট দেয়া আছে 1 কিলোওয়াট
1 কিলোওয়াটকে আমরা যদি 1 কিলোওয়াটকে যদি আমরা ওয়ার্ডে নেই তাহলে এটা 1000 দ্বারা আমাদের গুণ করতে হবে, এত ওয়াট। কর্মদক্ষতা দেওয়া আছে ইটা ইকুয়াল দেওয়া আছে, এটাকে আমরা ইটা 1 বলি। ইটা 1 ইকুয়াল দেওয়া আছে 70%। উচ্চতা দেওয়া আছে, হাইট কত উচ্চতায় পানি উঠাতে হবে, 300 মিটার উচ্চতায় পানি উঠাতে হবে। এবং টাইম বলা আছে যে 5 মিনিটে। T1 ইকুয়াল হলো 5 মিনিট, 5 ইন্টু হবে 60 সেকেন্ড, তার মানে এখানে 300 সেকেন্ড। 300 সেকেন্ড সূত্র জানি ইটা ইকুয়াল, এটাকে ইটা 1 বলছি, ইটা 1 ইকুয়াল হলো পি আউটপুট বাই হলো পি ইনপুট ইন্টু হলো 100%, আর দিব না। ইটা এটাও পার্সেন্টে আছে, আর এখানে এই সামনের এটাও পার্সেন্টে আছে। তো আমরা এখান থেকে মূলত আমরা এই আউটপুট থেকে যে এমজিএইচ অর্থাৎ ক্ষমতাকে ভাঙলে আমরা পাই পি ইকুয়াল টু ডাব্লিউ/টি। এই ডাব্লিউ থেকে আমরা এম এর মানটা পাবো। তো এখন আমরা লিখতেছি ইটা 1 ইকুয়াল লিখতে পারি এটা এমজিএইচ বাই হলো টি। টি কোথা থেকে আসলো, ক্ষমতা পিকে আমরা ভেঙে পেলাম mgh/t, আর এখানে তো ইনপুট আছে, ইনপুট ইন্টু হলো 100। তো আমরা যদি এইটা উপরের অংশটাকে জাস্ট আর গুণন করে যদি দেই তাহলে এটা হবে mgh, উপরে আছে mgh ইন্টু হলো 100, আর এই ইটার সাথে পুরোটা গুণ হয়ে যাবে। ইটা 1 ইন্টু হলো T1 ইন্টু হলো এই ইনপুট। তো আমরা এখান থেকে এম এর মানটা বের করব। এম এর মান বের করলে সবটা নিচে ভাগ হয়ে যাবে, জিএইচ ইন্টু 100 ভাগ হয়ে যাবে, জিএইচ ইন্টু হলো 100, এটা ভাগ হয়ে যাবে। তাহলে এখানে হবে ইটা 1 ইন্টু T1 ইন্টু এখানে ইনপুট ইটা 1 হলো 70%, আর দিব না কেন, আমরা উভয় পাশ থেকে পার্সেন্ট ক্যান্সেল করে দিয়েছিলাম। T1 কত, T1 হলো 300 সেকেন্ড। 300 সেকেন্ড ইনপুট, যন্ত্রের ক্ষমতা দেয়া আছে, কত 1000 ওয়াট দেয়া আছে। জি এর মান আমরা জানি, জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8। হাইট কত উচ্চতায়, 30 মিটার উচ্চতায়, এবং সূত্র থেকে আমরা পেলাম 100। 70 ইন্টু হলো 300 ইন্টু হলো 1000, যেটাকে আমরা ভাগ করব 9.8 ইন্টু 30। এখান থেকে আসে 714.29 কেজি, অর্থাৎ প্রথম মোটর দ্বারা 5 মিনিটে 714.29 কেজি পানি উত্তোলন করতে পারবে। ঘ নম্বর কোশ্চেনটা দেখছি, পানি উত্তোলনের ক্ষেত্রে তুমি কোন মোটরটি নির্বাচন করবে। আমরা জানি যে মোটরের কর্মদক্ষতা যত বেশি ওই মোটরের কাজ করার ক্ষমতা তত বেশি, অর্থাৎ ওই মোটর দ্বারা কাজ করলে মোটরের ব্যয়িত শক্তি কম হবে, ওয়েস্ট কম হবে, শক্তির অপচয় কম হবে। তাহলে প্রথম মোটরের কর্মদক্ষতা কিন্তু ইটা 1 অলরেডি আছে, ইটা 1 ইকুয়াল 70% দেওয়া আছে। এবারে আমরা দ্বিতীয় মোটর ক্ষেত্রে কর্মদক্ষতাটা বের করে নেব। দ্বিতীয় মোটরের ক্ষেত্রে কর্মদক্ষতা বের করার জন্য পি ইনপুট দেওয়া দরকার। পি ইনপুট এর মান এখানে দেয়া আছে 2 কিলোওয়াট, মানে 2000 ওয়াট দেয়া আছে, এবং টাইম টি এটাকে আমরা জাস্ট T2 বলি, এই ইনপুট এটাকেও 2 বলি যেহেতু দ্বিতীয় মোটর, 2 মিনিট মানে 120 সেকেন্ড। তারপরে M2 বলতে পারি, M2 হলো 1000 কেজি, 1000 কেজি পরিমাণ, যদিও লিটার হবে কিন্তু এটাকে আমরা কনভার্ট করলে কিন্তু ওই 1000 কেজি হয়। এবারে উচ্চতা, হাইট H2 আমরা বলি, H2 এর মান দেয়া আছে 10 মিটার উচ্চতা। তাহলে আমরা সূত্র জানি এটা 2 ইকুয়াল হবে পি আউটপুট 2, পি ইনপুট এটাও 2 ইন্টু হলো 100%। কর্মদক্ষতাকে শতকরায় হিসাব করতে হয়, এটাকে আমরা বলতে পারি M2
GH2 ইন্টু 100% ভাগ T2 ইন্টু হলো ইনপুট ফি ইনপুট 2। আচ্ছা, তো আমরা এম এর মান হলো 1000, জি এর মান 9.8, হাইট হলো 10 মিটার এবং সূত্রের 100 ভাগ করব 120 সেকেন্ড এবং ইনপুট দ্বারা, ইনপুট হলো 2000। তো এখান থেকে কিন্তু আমরা কর্মদক্ষতা নির্ণয় করতে পারবো। তো 1000 ইন্টু হলো 9.8 ইন্টু হলো 10 ইন্টু হলো 100। তো এটাকে আমরা ভাগ করব 120 ইন্টু 2000, এটা দিয়ে ভাগ করব। কর্মদক্ষতা পাই 40.833%। তাহলে আমরা এখানে থেকে দেখতে পাই যে উদ্দীপকে উল্লেখিত প্রথম মোটরটির কর্মদক্ষতা দেওয়া আছে 70% এবং আমরা যে মোটরের দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা বের করলাম, এখান থেকে আমরা কর্মদক্ষতা পাই 40.833%। তাহলে উদ্দীপকের দুইটা মোটরের ক্ষেত্রে কোন মোটরটা নির্বাচন করবে তুমি? অবশ্যই প্রথম মোটরটা নির্বাচন করবে, যেহেতু প্রথম মোটরের কর্মদক্ষতাটা বেশি দ্বিতীয় মোটরের তুলনায়। তাহলে বোঝা যাচ্ছে যে প্রথম মোটর প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে বেশি পরিমাণে পানি উত্তোলন করতে পারবে। তাহলে প্রথম মোটরটা হলো বেস্ট। এই প্রথম মোটরটা অপচয় কম করবে, এর ব্যয়িত শক্তি কম। আসসালামু আলাইকুম। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2021 সালের কোশ্চেনটা সমাধান করব। চট্টগ্রাম বোর্ড 2021 সালের কোশ্চেনটা এমন ছিল যে 250 গ্রাম ভরের একটি বলকে ব্যাট দ্বারা একজন ব্যাটসম্যান আঘাত করায় বলটি 40.5 জুল শক্তি লাভ করে খাড়া উপরের দিকে উঠে। এই বলটাকে ধরার জন্য একজন ফিল্ডার 40 মিটার দূর থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে বলটা ধরার চেষ্টা করে। প্রথম কোশ্চেন, উপরের দিকে ওঠার মুহূর্তে বলটির বেগ কত ছিল সেটা আমরা বের করব। এখানে যেহেতু গতিশক্তি দেওয়া আছে, আমরা গতিশক্তি থেকে এই বেগটা বের করতে পারি। গতিশক্তি টি ইকুয়াল হলো 12 mv²। তো আমরা এখান থেকে জাস্ট ভি এর মানটা বের করব। ভি এর মান বের করার জন্য আমাদের লাগবে টি এর মান, লাগবে এম এর মান। টি এর মান দেওয়া আছে, গতিশক্তির মান দেওয়া আছে 40.5 জুল এবং এম মানে বস্তুটার ভর, মানে বস্তু বলতে বলটার ভর দেওয়া আছে 250 গ্রাম। 250 গ্রাম ভরের একটি বলকে নিক্ষেপ করলো, তার মানে এটাকে কেজিতে নিতে হলে 1000 দিয়ে ভাগ করব, এটা এত কেজি। তাহলে এটাকে আমরা করলে হয় 2t ইকুয়াল হলো mv²। আমরা বাম দিকে নিয়ে আসতে পারি এটাকে। তো যদি লিখি এখানে v² এর সাথে m গুণ আকারে আছে, অন্য সাইডে গেলে ভাগ হবে, তাহলে এটা হবে 2t বাই হলো m। তো ফাইনালি এখান থেকে আমরা v পাচ্ছি বর্গমূল 2t বাই হলো m স্কয়ার, অন্য সাইডে বর্গমূল করে দিতে পারি আমরা। এখানে 2 ইন্টু টি এর মান হলো 40.5 এবং এম এর মান কত? এম এর মান হলো 0.25 কেজি। তো এইখান থেকে আমরা জাস্ট উপরের দিকে নিক্ষেপের মুহূর্তে বলটির বেগ কত ছিল সেটা আমরা বের করব। বলটি উপরের দিকে নিক্ষেপের মুহূর্তে বেগ ছিল √2 ইন্টু 40.5 বাই হলো 0.25। তো এখান থেকে আমাদের রেজাল্ট আসে 18 মিটার পার সেকেন্ড। 18 মিটার পার সেকেন্ড। লাস্ট কোশ্চেন আমরা দেখি, ব্যাটসম্যানকে আউট করা সম্ভব হয়েছিল কিনা। বলটা উপরের দিকে নিক্ষেপ করেছিল 18 মিটার পার সেকেন্ড বেগে। এটা সর্বোচ্চ উচ্চতায় উঠে এবং সেখান থেকে নেমে আসে। তো এটা আমরা কি বলতে পারি? বলের বিচরণকাল যদি ফিল্ডারের গন্তব্যস্থানে আসেন, অর্থাৎ দূরের থেকে ফিল্ডার বলকে ধরার জন্য 10 মিটার পার সেকেন্ড, 40 মিটার দূর থেকে থাকা ফিল্ডার 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে এসে বলটা ধরার চেষ্টা করবে। তো আমরা যদি মনে করি যে বলটা এখান থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠবে এবং নিচে পড়ে যাবে এবং দূর থেকে 40 মিটার দূর থেকে
ফিল্ডার বলটা ধরার চেষ্টা করবে। যদি এইখানে টি এর মানটা যদি এই ফিল্ডারের আসা টি এর মানের চেয়ে ছোট হয়, তাহলে ফিল্ডারের পক্ষে বলটি ধরা সম্ভব নয়। আর যদি এই ফিল্ডারে আসার সময় বলটির পতনের সময়ের চেয়ে কম হয়, তাহলে ফিল্ডার বল ধরতে পারবে এবং ব্যাটসম্যান আউট হবে। তো আমরা একটু দেখি, তাহলে আমরা ধরে নেব যে বলটি 18 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করেছিল, আদিবেগ এটা 18 মিটার পার সেকেন্ড, এবং বলটির বিচরণকাল আমরা ধরতে পারি, আমরা বিচরণকাল বলটি সর্বোচ্চ উচ্চতায় যাবে এবং নেমে আসবে, তাহলে এটা আমরা বলতে পারি যেমন যেখান থেকে যাত্রা শুরু করলো সেখানে যদি এবার ফিরে আসে তাহলে হাইট কিন্তু 0 হবে। তাহলে এটা আমরা বলতে পারি এইচ ইজ ইকুয়াল টু ইউ ক্যাপিটাল টি বলি, একবার উপরে উঠবে এবং এবার নামবে, ইউটি মাইনাস হাফ অফ জি, এটাকে টি স্কয়ার এটা বলছি। তো আমরা এটাকে যদি এখন যেহেতু সর্বোচ্চ উচ্চতায় উঠবে এবং সেখান থেকে ভূপৃষ্ঠে নেমে আসবে, এই জন্য হাইটের মান কিন্তু 0 হয়ে যাবে। তো এখানে আমরা লিখতে পারি 0 ইকুয়াল হবে ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার। আমরা এটাকে বাম দিকে নিয়ে আসছি, হাফ জিটি স্কয়ার ইকুয়াল হলো ইউটি, 2 ভাগাকারে আছে, অন্য সাইডে গেলে গুণ হবে অবশ্যই, 2 ইউটি, আর এখানে হলো জিটি স্কয়ার। ওই পাশ থেকে আমরা টি দ্বারা ভাগ করে দিতে পারি, টি এবং জি গুণ আকারে আছে, অন্য সাইডে ভাগ হবে, তাহলে টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি টুয়াইস ইউ বাই হলো জি। তো এখন ইউ এর মান 2 ইন্টু ইউ এর মান হলো 18 এবং জি এর মান হলো 9.8। তাহলে এখান থেকে আমরা প্রপারলি টি এর মানটা বের করতে পারবো, টি কত সময় লাগে। ইন্টু 18 বাই হলো 9.8, এখান থেকে টি এর মান আসতেছে 3.67 সেকেন্ড, অর্থাৎ এখানে বলটির সর্বোচ্চ উচ্চতায় উঠা এবং সেখান থেকে ভূমিতে পতিত হতে সময় লাগে 3.67 সেকেন্ড। তো এখন ফিল্ডারের পক্ষে বলটি ধরার জন্য ফিল্ডারের ক্ষেত্রে আমরা বলতে পারি ফিল্ডারের ক্ষেত্রে সময় কত লাগে। আমরা এটা জানি, যেহেতু সমবেগে চলে আসে, এস ইজ ইকুয়াল টু অবশ্যই ভিটি হবে। তো এখান থেকে টি এর মানটা আমরা বের করবো, টি ইজ ইকুয়াল টু হবে এস ভাগ ভি। এস হলো 40 মিটার এবং ভি হলো 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে এসে ধরার চেষ্টা করি, 10 মিটার পার সেকেন্ড। তাহলে এস এর মান হলো 40 এবং ভি এর মান হলো 10, এখান থেকে হয় 4 সেকেন্ড। তাহলে দেখা যাচ্ছে যে ফিল্ডার বলটি পড়ার জায়গায় আসতে 4 সেকেন্ড সময় লাগে, অর্থাৎ ফিল্ডারকে বলটি পড়ার জায়গায় বা বলটির কাছে আসতে 4 সেকেন্ড সময় লাগে এবং বলটি ভূমিতে পতিত হতে লাগে 3.67 সেকেন্ড সময় লাগে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে টি এর মান মানে ফিল্ডারের সময়টা বেশি লাগে বলটির পতনের সময়ের তুলনায়, বিচরণকালের মানে এক্স্যাক্টলি বিচরণকালের তুলনায়। তাহলে বলা যাচ্ছে যে ফিল্ডারের পক্ষে বলটি ধরা সম্ভব নয়, অর্থাৎ ব্যাটসম্যানকে আউট করাও সম্ভব নয়, ব্যাটসম্যান আউট হবে না। কাজ ক্ষমতা ও শক্তি থেকে সিলেট বোর্ড 2021 সালের কোশ্চেনটা সমাধান করছি। 2021 সালে কাজ ক্ষমতা ও শক্তি থেকে যে কোশ্চেনটা আসছে আমরা একটু দেখি। উদ্দীপকটা এমন ছিল যে 1 কিলোওয়াট এবং 70% কর্মদক্ষতার একটি মোটর 30 মিটার উচ্চতায় পানি উত্তোলনে ব্যবহৃত হয়। অর্থাৎ মোটর আছে এখানে দুইটা, প্রথম মোটরের ক্ষমতা দেয়া আছে 1 কিলোওয়াট এবং তার কর্মদক্ষতা আছে 70%, এটা দ্বারা 30 মিটার উচ্চতায় পানি উত্তোলন করার জন্য ব্যবহার করা হয়। অপরদিকে 2 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর 2 মিনিটে 1000 কেজি পানি 10 মিটার উচ্চতায় উঠাতে পারে। কোশ্চেন, প্রথম মোটরটি 5 মিনিটে কতটুকু পানি উত্তোলন করতে পারবে, অর্থাৎ এম এর মানটা দেয়া নাই, এম এর মানটা আমরা বের করব।
তো আমরা সমাধান করছি গ নম্বর কোশ্চেন। গ নম্বর কোশ্চেন সমাধান করার জন্য আমাদের যা লাগবে, যন্ত্রের ক্ষমতা ইনপুট দেয়া আছে, 1 কিলোওয়াট। 1 কিলোওয়াটকে আমরা যদি 1 কিলোওয়াটকে যদি আমরা ওয়ার্ডে নেই, তাহলে এটা 1000 দ্বারা আমাদের গুণ করতে হবে, এত ওয়াট। কর্মদক্ষতা দেয়া আছে, ইটা ইকুয়াল দেয়া আছে, এটাকে আমরা ইটা 1 বলি। ইটা 1 ইকুয়াল দেয়া আছে 70%। উচ্চতা দেয়া আছে, হাইট কত উচ্চতায় পানি উঠাতে হবে, 300 মিটার উচ্চতায় পানি উঠাতে হবে। এবং টাইম বলা আছে যে 5 মিনিটে। T1 ইকুয়াল হলো 5 মিনিট, 5 ইন্টু হবে 60 সেকেন্ড, তার মানে এখানে 300 সেকেন্ড। 300 সেকেন্ড সূত্র জানি, ইটা ইকুয়াল, এটাকে ইটা 1 বলছি, ইটা 1 ইকুয়াল হলো পি আউটপুট বাই হলো পি ইনপুট ইন্টু হলো 100%। আর দিব না, এটাও পার্সেন্টে আছে, আর এখানে এই সামনের এটাও পার্সেন্টে আছে। তো আমরা এখান থেকে মূলত আমরা এই আউটপুট থেকে যে এমজিএইচ অর্থাৎ ক্ষমতাকে ভাঙলে আমরা পাই পি ইকুয়াল টু ডাব্লিউ/টি। এই ডাব্লিউ থেকে আমরা এম এর মানটা পাবো। তো এখন আমরা লিখতেছি ইটা 1 ইকুয়াল লিখতে পারি, এটা এমজিএইচ বাই হলো টি। কোথা থেকে আসলো, ক্ষমতা পিকে আমরা ভেঙে পেলাম mgh/t, আর এখানে তো ইনপুট আছে, ইনপুট ইন্টু হলো 100। তো আমরা যদি এইটা উপরের অংশটাকে জাস্ট আর গুণন করে যদি দেই, তাহলে এটা হবে mgh, উপরে আছে mgh ইন্টু হলো 100, আর এই ইটার সাথে পুরোটা গুণ হয়ে যাবে, ইটা 1 ইন্টু হলো T1 ইন্টু হলো এই ইনপুট। তো আমরা এখান থেকে এম এর মানটা বের করব। এম এর মান বের করলে সবটা নিচে ভাগ হয়ে যাবে, জিএইচ ইন্টু 100 ভাগ হয়ে যাবে, জিএইচ ইন্টু হলো 100, এটা ভাগ হয়ে যাবে। তাহলে এখানে হবে ইটা 1 ইন্টু T1 ইন্টু এখানে ইনপুট, ইটা 1 হলো 70%। আর দিব না, কেন, আমরা উভয় পাশ থেকে পার্সেন্ট ক্যান্সেল করে দিয়েছিলাম। T1 কত, T1 হলো 300 সেকেন্ড। 300 সেকেন্ড ইনপুট, যন্ত্রের ক্ষমতা দেয়া আছে, কত, 1000 ওয়াট দেয়া আছে। জি এর মান আমরা জানি, জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8। হাইট কত উচ্চতায়, 30 মিটার উচ্চতায়, এবং সূত্র থেকে আমরা পেলাম 100। 70 ইন্টু হলো 300 ইন্টু হলো 1000, যেটাকে আমরা ভাগ করব 9.8 ইন্টু 30। এখান থেকে আসে 714.29 কেজি। অর্থাৎ প্রথম মোটর দ্বারা 5 মিনিটে 714.29 কেজি পানি উত্তোলন করতে পারবে। ঘ নম্বর কোশ্চেনটা দেখছি, পানি উত্তোলনের ক্ষেত্রে তুমি কোন মোটরটি নির্বাচন করবে। আমরা জানি যে মোটরের কর্মদক্ষতা যত বেশি, ওই মোটরের কাজ করার ক্ষমতা তত বেশি। অর্থাৎ ওই মোটর দ্বারা কাজ করলে মোটরের ব্যয়িত শক্তি কম হবে, ওয়েস্ট কম হবে, শক্তির অপচয় কম হবে। তাহলে প্রথম মোটরের কর্মদক্ষতা কিন্তু ইটা 1 অলরেডি আছে, ইটা 1 ইকুয়াল 70% দেয়া আছে। এবারে আমরা দ্বিতীয় মোটর ক্ষেত্রে কর্মদক্ষতাটা বের করে নেব। দ্বিতীয় মোটরের ক্ষেত্রে কর্মদক্ষতা বের করার জন্য পি ইনপুট দেওয়া দরকার। পি ইনপুট এর মান এখানে দেয়া আছে 2 কিলোওয়াট, মানে 2000 ওয়াট দেয়া আছে। এবং টাইম টি এটাকে আমরা জাস্ট T2 বলি, এই ইনপুট এটাকেও 2 বলি, যেহেতু দ্বিতীয় মোটর। 2 মিনিট মানে 120 সেকেন্ড। তারপরে M2 বলতে পারি, M2 হলো 1000 কেজি, 1000 কেজি পরিমাণ, যদিও লিটার হবে কিন্তু এটাকে আমরা কনভার্ট করলে কিন্তু ওই 1000 কেজি হয়। এবারে উচ্চতা, হাইট, H2 আমরা বলি, H2 এর মান দেয়া আছে 10 মিটার উচ্চতা। তাহলে আমরা সূত্র জানি, এটা 2 ইকুয়াল হবে পি আউটপুট 2, পি ইনপুট
এটাও 2 ইন্টু হলো 100%। কর্মদক্ষতাকে শতকরায় হিসাব করতে হয়, এটাকে আমরা বলতে পারি M2 GH2 ইন্টু 100% ভাগ T2 ইন্টু হলো ইনপুট ফি ইনপুট 2। আচ্ছা, তো আমরা এম এর মান হলো 1000, জি এর মান 9.8, হাইট হলো 10 মিটার এবং সূত্রের 100 ভাগ করব 120 সেকেন্ড এবং ইনপুট দ্বারা, ইনপুট হলো 2000। তো এখান থেকে কিন্তু আমরা কর্মদক্ষতা নির্ণয় করতে পারবো। তো 1000 ইন্টু হলো 9.8 ইন্টু হলো 10 ইন্টু হলো 100। তো এটাকে আমরা ভাগ করব 120 ইন্টু 2000, এটা দিয়ে ভাগ করব। কর্মদক্ষতা পাই 40.833%। তাহলে আমরা এখানে থেকে দেখতে পাই যে উদ্দীপকে উল্লেখিত প্রথম মোটরটির কর্মদক্ষতা দেওয়া আছে 70% এবং আমরা যে মোটরের দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা বের করলাম, এখান থেকে আমরা কর্মদক্ষতা পাই 40.833%। তাহলে উদ্দীপকের দুইটা মোটরের ক্ষেত্রে কোন মোটরটা নির্বাচন করবে তুমি? অবশ্যই প্রথম মোটরটা নির্বাচন করবে, যেহেতু প্রথম মোটরের কর্মদক্ষতাটা বেশি দ্বিতীয় মোটরের তুলনায়। তাহলে বোঝা যাচ্ছে যে প্রথম মোটর প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে বেশি পরিমাণে পানি উত্তোলন করতে পারবে। তাহলে প্রথম মোটরটা হলো বেস্ট। এই প্রথম মোটরটা অপচয় কম করবে, এর ব্যয়িত শক্তি কম।